হ্যালো, আবারও আপনাদের জন্য একটি নতুন কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। তো এই কেকটাকে আমি ৫ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। এই স্পঞ্জ কেক। তো আমি কিন্তু একটু মেপে দেখিয়ে দিলাম। সুন্দর একটি কেক ডেকোরেশন করব। এখানে 1/2 পাউন্ড কেক ব্যাটার দিয়ে আমি বেক করে নিয়েছিলাম। এই কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। তো তারপরে এই কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই স্পঞ্জ কেক সবসময় ঠান্ডা করে ডিমোল্ড করতে হয়। গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলে ভেঙে যায়। এই কেকটা বেক করার সময় আমি এখানে লেখালেখির কাগজ দিয়ে দিয়েছিলাম। তো স্পঞ্জ কেকে আসলে তেমন কোনো সমস্যা হয় না। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিলাম। এই কেকটাকে এখন সুন্দর করে ব্রেড নাইফ দিয়ে আমি ৩ টা লেয়ারে কাট করে নিব। এক হাত দিয়ে আলতো করে কেকটা ধরতে হবে আর এক হাত দিয়ে ব্রেড নাইফ আলতো হাতে কেকটাকে কেটে নিতে হবে। তাহলে দেখবেন লেয়ারগুলো খুবই সুন্দর হবে। দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর লেয়ারগুলো একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে বোর্ডে দিয়ে দিলাম সামান্য ক্রিম। ক্রিম দিয়ে কেকের যে মাঝখানের লেয়ারটা হয় সেই লেয়ারটা বসিয়ে দিয়ে এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপ পরিমাণ মতো ব্রাশ করে দিতে হবে। ব্রাশের সাহায্যে দিলেই সব জায়গায় পরিমাণ মতো হয়ে যাবে। এই স্পঞ্জ কেক যেহেতু অনেক বেশি ড্রাই হয়ে থাকে তাই সুগার সিরাপ ছাড়া খাওয়া যায় না। তবে সুগার সিরাপের পরিমাণ বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে আমি গানাশ দিয়ে দিলাম। এখন আমি ক্রিম দিয়ে দিব। ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে একটু ছড়িয়ে দিব। আর এখানে সরাসরি ক্রিমটাই আমি দিয়ে দিচ্ছি। ক্রিমের সাথে আর চকলেট ইমালশন বা চকলেট গানাশ মিশাই নাই। এজন্য এখানে গানাশের পরিমাণটা লেয়ারে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। গানাশটাকেও এবার আমি প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে ছড়িয়ে নিলাম। নিয়ে কেকের আরো একটা লেয়ার আমি বসিয়ে দিব। কেকটা আমি ৩ টা লেয়ার করেছিলাম। মাঝখানের লেয়ারটা নিচে দিয়েছি আর উপরে যে লেয়ারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম মাঝখানে। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি আবারও গানাশ দিয়ে দিব। তো এখানে আমি গানাশ দিতে ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। তো আপনারা অবশ্যই গানাশ দিয়ে দিবেন। আর গানাশ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে অনেক বেশি চকলেটি হয়। আর এখানে আমি গানাশ দিয়ে একেবারে ক্রিমটা রেডি করি নাই। এর কারণ হচ্ছে যেহেতু উপরে আমি অনেকগুলো করেই চকলেট গানাশ ইউজ করছি, এইজন্য একেবারে দিতেই হবে এমন কোনো কথা নাই। চকলেট গানাশ দিয়ে আপনি চাইলে ক্রিম রেডিও করতে পারেন, আবার নাও পারেন। কেকের যে একেবারে নিচের লেয়ারটা ছিল সেটা আমি কেকের একেবারে উপরে বসিয়ে দিলাম। এখন আমি আবারও আগের মতোই সুগার সিরাপ ব্রাশ করে দিব। আবারও দিয়ে দিচ্ছি আমি চকলেট গানাশ। এই কেকগুলো আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে চাইলে চকো চিপস কিন্তু প্রত্যেকটা লেয়ারে এড করে দিতে পারেন অথবা চকলেট কুচিগুলোও এড করে দিতে পারেন। এখন আমি প্যালেট নাইফের মাথায় অল্প একটু ক্রিম নিয়ে এখানে আমি কেকটাকে ক্রাম কোট করে দিচ্ছি। কেকের উপরে সুন্দর এবং স্মুথ একটা ফিনিশিং আনার জন্য ক্রাম কোট করা খুবই দরকার। যেহেতু স্পঞ্জ কেকের অনেক বেশি ক্রাম বের হয়, তাই আমি এখানে অল্প একটু ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে আগে ক্রাম কোট করে নিচ্ছি। তো ক্রাম কোট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম। আর এই সময়ের মধ্যে এখানে আমি একটু সাদা ক্রিমের মধ্যে রেড কালার দিয়ে আমি রেড কালার করে নিব। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন ক্রিমের মধ্যে কিভাবে রেড কালার করা হয়। তো আমি আজকের ভিডিওতে কিন্তু একেবারে যেভাবে করেছি সেভাবেই দেখিয়ে দিলাম। শুধুমাত্র একটি কালার দিয়েই ক্রিমের মধ্যে এই যে টুকটুকে রেড কালারটা করা যায়। আমি এখানে ট্রান্সের অয়েল বেস রেড কালারটা ইউজ করেছি আর এই কালারটা কিন্তু পরিমাণে একটু বেশিই লাগে।
আর কেকে অল্প পরিমাণ ক্রিম দিয়েও কিভাবে কেকটাকে সুন্দর গাঢ় কালার করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব। সেই জন্য দেখতে হলে আপনাদেরকে সাথেই থাকতে হবে। আর এরকম সুন্দর, সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। ভালো, ভালো কমেন্টস করে আমাদেরকে উৎসাহ দিতে হবে। তো এখানে আমি রেড কালার দিয়ে সুন্দর একটা রেড কালার করেছি। আর এই রেড কালারটাকে একটু মেরুন করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ব্ল্যাক কালার দিয়েছি। এটা যেকোনো ব্র্যান্ডের কালার দিতে পারেন। এখানে আমি চীনা জেল কালার দিয়েছি। এর আগে আমি ট্রান্সের ব্ল্যাক কালারটাও এই রেড এর সাথে মিশিয়ে মেরুন কালার করেছি। কিন্তু আজকে করার সময় আমার অন্য ব্র্যান্ডের কালার ছিল না। শুধু চীনা জেল কালার ছিল। তাই জন্য আমি ট্রান্সের রেড এর সাথে সামান্য একটু চীনা ব্ল্যাক কালার দিয়ে আমি এই মেরুন কালারটা করলাম। এখানে কিন্তু কালারটা যথেষ্ট পরিমাণ গাঢ় আছে। যদি আরো গাঢ় চান তো সেই ক্ষেত্রে ক্রিমের মধ্যে অল্প পরিমাণ আরো কালার মিশিয়ে অর্থাৎ আপনি ক্রিমের মধ্যে অল্প, অল্প করে কালার মেশাবেন আর দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত কালার এসেছে কিনা। না আসলে পরিমাণে আরো একটু কালার দিবেন। তবে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যে অর্ডার নেওয়ার সময় কাস্টমারকে বলে দিবেন যে অতিরিক্ত গাঢ় কালারের কেকগুলো খাওয়ার সময় হাতে মুখে ক্রিম লাগতে পারে। এমনকি অনেক সময় কালারের কারণে ক্রিমের টেস্ট নষ্টও হয়ে যেতে পারে যদি অনেক সময় হয়। ধরেন আগের দিন আমি কেক ডেকোরেশন করলাম, পরের দিন সকালে বা বিকালে কেকটা কাট করলো। তখন খেলে ক্রিমের টেস্টও কিন্তু হালকা নষ্ট হতে পারে যেহেতু অতিরিক্ত কালার মেশানো হয়। এটা যত ভালো ব্র্যান্ডের কালারই আপনি মেশান না কেন এটা হবেই। তো কালারটা মিশিয়ে আমি ক্রিমটা রেখে দিলাম কারণ কালার মেশানোর সময় অনেক সময় ক্রিম একটু নরম হয়ে আসতে পারে এটাই স্বাভাবিক। তো ফ্রিজের নরমালে রেখে দিলেই দেখবেন আবার ক্রিমটা স্বাভাবিক হবে। এখানে ক্রাম কোট করা কেকের উপরে অল্প পরিমাণ আমি ক্রিম দিয়ে এটাকে আলতো হাতে কিভাবে কি করে নিচ্ছি একটু দেখেন। এটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি। এই কেকটা পুরোটাই উপরে রেড কালার দিয়ে কভার করা থাকবে। তো আমি যেহেতু অল্প একটু ক্রিমের মধ্যেই রেড কালার করেছি। আর ক্রিমে অতিরিক্ত কালার করার কারণে যেহেতু ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়, তাই আর সব ক্রিমের মধ্যে আমি কালার করি নাই। এখানে অল্প একটু ক্রিমের মধ্যে কালার করে নিয়েছি। আর এই কেকটাকে পুরা সাদা কালার ক্রিম দিয়েই আমি কভার করে নিচ্ছি। তো উপরে যতটুকু সম্ভব আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। এত স্মুথ ফিনিশিং এর দরকার নাই যেহেতু আমি উপরে আবারও অন্য কালারের ক্রিম দিব। মানে যে রেড কালার ক্রিমটা করেছি সেই ক্রিমটা আমি উপরে দিয়ে ফিনিশিং করব। প্রথমে আমি যেকোনো কালারের ক্রিম দিয়ে এভাবে আপনারা কোট করে নিতে পারেন। তবে সবসময় আমি সাদা কালার দিয়েই করি যেন ক্রিমের টেস্ট একদম পারফেক্ট থাকে। আর উপরে অন্য কালার থাকলে সেটা অল্প একটু ক্রিমের মধ্যে কালার করে নিয়ে এভাবে আমি কালার করে নিই। এই যে প্রথমে সাদা কালার ক্রিম দিয়ে কিন্তু কভার করে নিলাম। এখন উপরে আমি এই যে অল্প পরিমাণ রেড কালার দিয়ে কিভাবে ফিনিশিং আনি একটু ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ক্রিমটার কালার কিন্তু ফ্রিজে থাকার সময় আরো অনেক বেশি গাঢ় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন টকটকে একটা রেড মেরুন কালার। আলতো হাতে আমি এটাকে উপরে ফিনিশিং করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে নিচের ক্রিমটা দেওয়ার পরে মানে সাদা ক্রিমটা দেওয়ার পরে ফ্রিজে নরমালে রেখে ২০-২৫ মিনিটের মতো একটু সেট করে নিবেন। তারপরে উপরে রেড কালার বা যেকোনো কালার ক্রিম দিয়ে এভাবে কভার করে নিলে দেখবেন খুব সহজেই ফিনিশিং দিতে পারছেন। কারণ নতুন অবস্থায় এভাবে ফিনিশিং দিতে গেলে আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে। যেমন নিচের ক্রিমটা উপরের দিকে উঠে আসতে পারে। তো আমি কিন্তু পুরো কেকটাকেই কাভার করে নিলাম একেবারে। রেড কালার ক্রিম দিয়ে এখন আলতো হাতে এটাকে আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব। যেখানে ক্রিম লাগাতে হবে অল্প পরিমাণ ক্রিম নিয়ে আলতো হাতে ক্রিমটাকে লাগিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নিচের সাদা ক্রিমটা উপরে উঠে না আসে। তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে। যেমন দেখেন আমি সাবধানতার সাথে করার সময় কিন্তু সাইড থেকে একটু সাদা ক্রিম বের হয়েছে। তো আমি যে ডিজাইনটা করব এটাতে আর সমস্যা হবে না। আপনারা আপনাদের সুবিধার জন্য নিচের ক্রিমটা লাগানোর পর একটু ফ্রিজে রেখে সেট করে নিবেন।
এখন এই জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে আমি সাইডের ডিজাইনটা করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে উপরে আমি ডিজাইন করে দিব। তো প্যালেট নাইফের এই যে এই ডিজাইনটা অনেকেই করতে পারেন না, তো প্যালেট নাইফের মাথায় একটু ক্রিম লাগিয়ে নিবেন। তারপর এক হাত দিয়ে প্যালেট নাইফ ধরবেন আর অন্য হাত দিয়ে টার্ন টেবিলটা শুধু ঘোরাতে থাকবেন, প্যালেট নাইফ ঘোরাবেন না। প্যালেট নাইফ কেকের মাঝ বরাবর ধরে আলতো হাতে টান দিবেন আর অন্য হাত দিয়ে টার্ন টেবিলটা শুধু ঘোরাবেন। ধীরে ধীরে এই কাজটা করে নেবেন, তাহলেই দেখবেন এই ডিজাইনটা খুব ইজিলি করতে পারছেন। কেকের মধ্যে একেবারে স্মুথ ফিনিশিং আনার চাইতে এরকম ডিজাইন গুলো করাই অনেক বেশি সহজ। যে কোনো ডিজাইন নতুন অবস্থায় একবার করলে হয়তো বা আসতে চাইবে না, আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আবারও আমি সাইড দিয়ে একটি জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এখন বোর্ডটাকে আমি ক্লিন করে নিব, ক্লিন করে নিয়ে এখানে আমি ডিজাইন করে দিব। তো এখানে বোর্ডটাকে ক্লিন করার জন্য আমি অন্য একটা স্ক্রাপার দিয়ে বোর্ডের উপরের এক্সট্রা ক্রিমটাকে আগে তুলে নিচ্ছি। এখানে পরিষ্কার কাপড় দিয়ে আমি বোর্ডটাকে ক্লিন করে নিলাম। আপনাদের সাথে এই টাইপের বড় ভিডিওগুলো শেয়ার করি যেন আপনারা খুব সহজেই একটা কেক ডেকোরেশন করতে পারেন। তো শর্ট ভিডিওগুলো দেখার পরে অনেকেই ভাবেন যে হয়তো আমাদের কাজ করতে অনেক টাইম কম লাগে, মোটেও না, আমাদের কাজ করতে অনেক বেশি টাইম লাগে। আর আমরাও হচ্ছে যে আস্তে ধীরেই সবটা কাজ করে নিই। এখানে আমি ছোট্ট সাইজের স্টার নজেল নিয়েছি, যেটা দিয়ে আমি কেকের উপরেও ডিজাইন করে দিব আর কেকের হচ্ছে যে নিচেও বর্ডার ডিজাইন করে দিব। এটা আলতো হাতে আমি একটা প্রেস করে করে ডিজাইনটা করে দিচ্ছি। আর এই ছোট সাইজের নজেল গুলো কিন্তু আপনারা সেটের মধ্যেই পেয়ে যাবেন। 120 টাকা করে একটা সেট পাওয়া যায়, যে সেটের মধ্যেই আপনারা এই নজেল গুলো পেয়ে যাবেন। অথবা দোকানে যে খোলা নজেল পাওয়া যায় সেই নজেল গুলোর মধ্যে থেকেও কিন্তু আপনারা এই নজেল গুলো বাছাই করে নিতে পারেন। এই সেম নজেল দিয়ে কিন্তু আমি উপরেও ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু খুবই কিন্তু সুন্দর ছিল এই কেকটা। এই গাঢ় কালারের কেক গুলো অনেকেই চেয়ে থাকেন। তো আপনারা এই টেকনিকটা ফলো করে কিন্তু ব্ল্যাক কালার, রেড কালার, ব্লু কালার, পিঙ্ক কালার, যে কোনো কালারের কাজগুলো এভাবে করে নিতে পারেন। এতে করে অনেক বেশি ক্রিম কিন্তু আর আপনাকে কালার করতে হবে না। তো কেকের উপরে অফ স্ক্রিনে আমি লিখে নিয়েছি। তো লেখাটা আর আমি দেখাইনি। এখন এর উপরে আমি হচ্ছে জিপসি ফুল বসিয়ে দিব। এটা হচ্ছে একটা কাস্টমাইজড কেক। এই ফুলগুলো শুধুমাত্র কেকের সৌন্দর্যের জন্য, ডেকোরেশনের জন্য, এগুলো কিন্তু খাওয়া যায় না। আর এগুলো আপনারা বিভিন্ন বেকিং পেজে পেয়ে যাবেন এই ফুলগুলো। তবে আমি একটা সমস্যা ফেস করেছি, এই ফুলগুলো কিনে নিয়ে আসার পর ঘরে বেশি দিন রাখা যায় না। একবার রোদে দিয়ে আমি কিছুদিন ঘরে রাখতে পেরেছিলাম, তো তারপরেও অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এবার আমি ফ্রিজে নরমালে রেখেছি, দেখি কতদিন ভালো থাকে। এই ফুল সংরক্ষণ নিয়ে আমি একটা ভিডিও খুব শীঘ্রই বানাবো। দেখি আগে আমি দেখি নিজে কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, কারণ কিনে নিয়ে আসার সময় ক্লিন একেবারে থাকলেও কিছুদিন ঘরে থাকার পরেই দেখা যায় নষ্ট হয়ে যায়। আর এই ফুলগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ চলছে, এই ফুল দিয়েই বেশিরভাগ মানুষ কেক ডেকোরেশন করে নিতে চায়। আজকের কেকটা কিন্তু খুবই সিম্পল এর মধ্যে ছিল, আর ডেকোরেশন করার পর বুঝতে পারবেন যে খুবই সুন্দর লাগছিল।
তো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা অবশ্যই করে দিবেন। আপনাদের যেন উপকারে আসে সেই টাইপের ভিডিওগুলোই আমি রেডি করি। যেন হচ্ছে আপনাদের একটু হলেও সুবিধা হয় ওই আশা নিয়েই। তো এখানে আমি ফুলগুলো কিন্তু কেকের মধ্যে খুব আলতো হাতেই বসিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো করতে অনেক বেশি টাইম লাগে। এইজন্য এই কেকগুলোতে আমরা কাস্টমাইজ চার্জ ধরি, যেমন কালার নিয়ে, ডিজাইন নিয়ে। তো অনেকেই বোঝেন না আসলে, অনেকেই দোকানের কেকের সাথে তুলনা করে ফেলেন। তো আসলে যার কেক যেমন কোয়ালিটিও তেমন, তো সেই রকমই প্রাইস রাখবে, এটা নিয়ে আসলে মাতামাতি করার মতো কিছু নাই। তো যেহেতু আমরা বেকারিতে অনেক অনেক কেক রেডি হয়, তো তারা কিভাবে কি করে না করে, কিভাবে কম দিতে পারে, অবশ্যই তো তারা লাভ ছাড়া বিজনেস করে না। তো আমাদের আসলে কস্টিংটাই বেশি পড়ে যায়, আর আমরা এক হাতেই যেহেতু কাজ করি, তো আমাদের থেকে নিতে নিতে হলে অবশ্যই আপনাদেরকে কাস্টমাইজ চার্জ পে করেই নিতে হবে। আমি কিন্তু কথা বলতে বলতে কেকটা ডেকোরেশন করছি। তো এই কেকটাকে আসলে খুবই সিম্পলের মধ্যে, আর আমি এইদিকে কাট করি নাই যেন ফুলগুলো কিভাবে বসাচ্ছি আপনারা একটু হলেও বুঝতে পারেন। তবে এখন একটা টিপস দেই, এই ফুলগুলো যদি কাঁচা হতো তাহলে কিন্তু আমি এভাবে বসাতাম না। ড্রাই, এই জন্য আমি ক্লিন করে নিয়ে বসিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে আমি ক্লিন করে নিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। আর এটা যদি কাঁচা ফুল হতো, কাঁচা যে কোনো ধরনের ফুল কেকের মধ্যে বসানোর সময় আমি ফুলগুলোকে র্যাপিং দিয়ে মুড়িয়ে নিই বা টেপ দিয়ে মুড়িয়ে নিই, তারপরে কেকের মধ্যে বসিয়ে দিই। তাছাড়া কেকের ভেতরে যে একটা কাঁচা ইয়া থাকে, তো তার সাথে দেখা যায় যে কাঁচা জিনিসের ফ্লেভার অ্যাড হয়ে গেলে ওইটা কিন্তু কেমন একটা হয়ে যায়। তো অনেকের কিন্তু আবার ফুলে অ্যালার্জিও থাকে, এই জন্য কাঁচা ফুলগুলো র্যাপিং না করে সরাসরি কখনোই কেকের মধ্যে বসাবেন না। তো এই তো ছিল আমার আজকের কেক ডেকোরেশন। কেকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আবারও বলছি, সবাই আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড করতে, তাহলে আমরা অনুপ্রেরণা পাবো। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বেন্তো কেক ডেকোরেশন শেয়ার করব। এগুলো আমি 4 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একই বোর্ডের উপর 2টা কেক বসবে, হাফ ভ্যানিলা হাফ চকলেট। তো আমি 2টাকেই একসাথে বেক করে নিয়ে ক্রাম কোট করে এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি প্রথমেই আপনাদের সাথে ভ্যানিলা কেকটা ডেকোরেশন শেয়ার করব। এই জন্য পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম ক্রিম, আর এই ক্রিম দিয়ে সুন্দর করে প্রথমেই কেকটা কভার করে নিচ্ছি। তারপর আমি ফিনিশিং দিয়ে দিব। নতুন অবস্থায় কেকের মধ্যে সুন্দর ফিনিশিং আনার জন্য আপনারাও কেকটা ক্রিম দিয়ে এভাবে কভার করে নিতে পারেন। তার আগে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিবেন। তো এখানে দেখেন খুবই আলতো হাতে আমি এটাকে প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এখানে আপনারা ক্রিম দিয়ে প্রথমে স্ক্রাপার দিয়ে সমান করে নিতে পারবেন। তো প্যালেট নাইফ দিয়ে সাইডটাকে একটু আলতো হাতে আমি সমান করে নিয়ে এখানে কেকের উপরে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। উপরটা একটু সমান হয়ে গেলে আবারও স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। তারপর উপরে আমি এখানে এই কেকটা একটা মেসেজ থাকবে, যাকে গিফট করা হবে তার কাছ থেকে হিডেন থাকবে। তো এই জন্য আমি এটাকে লিখে আবার উপরে একটা এক্সট্রা পেপার দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো এখানে কিন্তু এই কাজটা করার জন্য আমি একেবারে যে নর্মাল পেপারগুলো সেগুলোই ইউজ করেছি। লেখালেখির যে কাগজগুলো থাকে সেগুলোই একটু টেপ দিয়ে আটকে নিয়েছি। না হলে হুইপড ক্রিমে যে অতিরিক্ত পানি থাকে সেটার কারণে এই নর্মাল পেপার ভেতরে থাকলে কিন্তু একটা সময় ভিজে যাবে। তো এখনও আবার সেটাকে কমপ্লিট করে আমি স্ক্র্যাপার দিয়ে একটু হালকা হাতে ফিনিশিং করে নিচ্ছি। উপরে আমি লেখালেখি করে নিব। তো এখানে লেখালেখি করার জন্য আমি সাদা চকলেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু রেড কালার করে নিয়ে আমি এখানে লিখে নিচ্ছি। কেকের উপরে সুন্দরভাবে লেখার জন্য অবশ্যই আপনাকে আস্তে ধীরে লিখে নিতে হবে। আর এখানে রেড কালার ক্রিম দিয়েও কিন্তু লেখা যেত, বা উপরে যে ডিজাইনগুলো করব সেগুলো আপনারা ক্রিমের মধ্যে রেড কালার মিশিয়েও করতে পারবেন। তবে কেকের মধ্যে বেশি সময় থাকলে ওই ক্রিমটা রং ছেড়ে দেয়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। এই জন্য আর কি আমি সব সময় এই টাইপের ডিজাইনগুলো করার সময় সাদার মধ্যে রেড অথবা যে কোনো কালারের মধ্যে রেড থাকলে তখন রেড কালারের এই হালকা কাজগুলো আমি চকলেট গানাশ দিয়েই করে নিই, বা সরাসরি চকলেটটা মেল্ট করে নিয়েও আপনারা তার মধ্যে কালার মিশিয়ে এভাবে করে নিতে পারবেন।
তো তারপর বাকি ডিজাইনগুলো করে নিচ্ছিলাম। আসলে এটা কাস্টমাইজড ডিজাইন ছিল। তো আমি ভ্যানিলা কেকটা ১ম এ ডেকোরেশন করে নিব। আর ওইদিকে আমি চকলেট কেকটাকে আগেই ডেকোরেশন করে মানে ক্রাম কোট করে ডেকোরেশন করে ফ্রিজে আমি রেখে দিয়েছি। তো এটার কাজ হলে ওটা বের করে নিয়ে আসবো এবং একই বোর্ডে সেট করে দিব। যদি আপনারা দূরে ডেলিভারি করেন সেই ক্ষেত্রে ১০ ইঞ্চি বোর্ড নেবেন। আর এই কেকগুলো ৪ ইঞ্চি মোল্ডে বেক করা। আমি এখানে ৮ ইঞ্চি সাইজের স্কোয়ার বোর্ড নিয়েছি যেহেতু আমার লোকেশন খুবই কাছে মানে ডেলিভারি লোকেশন। এখানে অল্প একটু ক্রিম কাগজের কোণের ভিতরে নিয়ে এখানে আমি হার্ট শেপ করে দিচ্ছি। সত্যি বলতে এই ডিজাইনগুলো দেখতে সিম্পল হলেও যার জন্য রেডি করা হয় তারা কিন্তু খুব সহজেই পছন্দ করেন এবং সিম্পল হলেও কিন্তু এই কেকগুলো মানে আর কি কাস্টমারকে খুব সহজেই আকৃষ্ট করতে পারে। দেখতে খুবই ভালো লাগে আর ইউনিক এগুলো। তো আমি ডিজাইনটা করে নিয়ে তারপরে আমি চকলেট কেক এই বোর্ডের উপরে এই যে এখানে আমি চকলেট কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন অল্প পরিমাণ ক্রিম নিয়ে এখানে আমি ফিনিশিং দিয়ে দিব। এখানে কিন্তু আমি দুভাবেই দেখিয়ে দিলাম। তো ওখানে ওই ভ্যানিলা কেকটা যেহেতু পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে ফিনিশিং করে দেখিয়েছি। তো পাইপিং ব্যাগের মধ্যে যদি আপনারা ক্রিম না নিতে চান তাহলে সরাসরি এভাবে ক্রিম দিয়ে আপনারা প্যালেট নাইফের সাহায্যে এভাবে ফিনিশিং করে দিতে পারেন। এভাবেও কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। তো চকলেট কেকের উপরে একটু আঁকাআঁকি করতে হবে। ওখানে ফিনিশিং করে আমি একটু আঁকাআঁকি মার্ক করে নিয়েছি। এখন এই সাইডেই আমি আগে থেকে রেডি করা ভ্যানিলা কেকটা এখানে বসিয়ে দিব। বোর্ড থেকে অর্থাৎ এক বোর্ড থেকে এক বোর্ডে যখন কেক পারাপার করবেন তো একটু সাবধানে করে নিতে হয়। আর এই জন্য কেকটা বেশিক্ষণ ফ্রিজে রেখে ক্রাম কোট করে রেখে দিলে সুবিধা হয়। তো আমি একটু সাইড দিয়ে একটু সমান করে নিচ্ছিলাম যেহেতু এক বোর্ড থেকে আরেক বোর্ডে বসিয়েছি। আর এখানে আমি চকলেট মেল্ট করে নিয়েছিলাম। এখানে আপনারা চকলেট গানাশটাও ইউজ করতে পারবেন। তো এখানে আমি আলতো হাতে আঁকাআঁকি করে নিচ্ছিলাম। সরাসরি যদি আপনারা আঁকাআঁকি না করতে পারেন তাহলে এভাবে আপনারা মার্ক করে নিবেন ডিজাইনটা। তারপরে আঁকাআঁকি করে নিবেন। আমি কিন্তু আগে থেকে মার্ক করে নিয়েছিলাম। কাস্টমাররা হয়তো ভাবেন যে এই ডিজাইন করতে আর কী সময় লাগে, কিন্তু এগুলো না আসলে অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হয়। একবার যদি নষ্ট হয়ে যায় দেখা যাবে যে পুরোটা তুলে নিয়ে আবারও কেকের উপরে ফিনিশিং দিতে হয়। এই যে দেখেন আমার এক হাতে একটা ফোন আর একটা ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করছি। তো এই ফোনটা হাতে থাকার কারণ হচ্ছে এখানে আমি ডিজাইনটা দেখে আর কি করছি। সব কিছু আসলে ওভাবে মনে রাখা যায় না। তো ডিজাইনটা সামনে রাখলে করতে একটু সুবিধা হয়। তো আমি একটু কালার ক্রিম দিয়ে কাজ করব। তো আমি এই ফাঁকে ক্রিমটাকে কালার করে নিচ্ছি। অন্যান্য ভিডিওতে আমি কিভাবে ক্রিমে কালার মিক্সিং করি সেটা দেখিয়েছি জন্য এখন আর দেখালাম না। সব কিছু ক্যামেরার মধ্যে দেখাতে গেলে অনেক বেশি আসলে টাইম লাগে। আর খাতায় লেখালেখি এবং কেকের উপর লেখালেখি বলেন আর আর্ট করাই বলেন, এগুলো একটু সাবধানতার সাথেই করে নিতে হয়। যতটা সহজ ভাবা যায় ততটা সহজ না। এই কাজগুলো আপনারা সবসময় আস্তে হাতে করে নিবেন। একবার ভুল হলে দেখা যায় যে কেকটাকে আবার নতুন করে ফিনিশিং দেওয়ার ঝামেলা থেকে যায়। তো এখানে আমি ক্রিমের মধ্যে ব্রাউন কালার দিয়ে সরাসরি এখানে আমি কালারটা করে নিয়েছি। আর হালকা একটু ইয়েলো কালারের কাজ ছিল সেটাও আমি করে দিচ্ছি। তো আমার কেক ডেকোরেশন কিন্তু মানে একেবারেই শেষ। তো আমি এই কেকের উপরে আমি লিখে নিচ্ছি আর কি আপু আমাকে যেটা লিখতে বলেছিলেন, একজন আপু অর্ডার করেছিলেন। আর বোর্ডের উপরে আমি কিছু বাটারফ্লাই বসিয়ে দিব এবং ক্রিমের একটু কাজ করে দিব। এরকম দেখতে একেবারেই ভালো লাগছিল না। আর এখানে আমি ১ম ভ্যানিলা কেকে দেখিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে গানাশ নিয়ে লিখে। আর এই যে কাগজের কোণ দেখতে পাচ্ছেন এইখানে আমি হচ্ছে এই ক্রিম দিয়েই লিখে দিয়েছি। ব্রাউন কালার ক্রিম দিয়ে যে কাজ করলাম সেই বেঁচে যাওয়া ব্রাউন কালার ক্রিম দিয়ে এখানে আমি লিখে দিলাম। বোর্ডের সাইডে যে ক্রিম ছিল সেখানে হচ্ছে যে আমি হালকা একটু ক্লিন করে দিয়ে এখানে আমি হচ্ছে একটু ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে আলতো হাতে একটু ডিজাইন করে নিয়েছি। তো এটা আহামরি কোনো কিছু না দেখানো। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল ডেকোরেশন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো এরপর আমি আরও একটি কেক ডেকোরেশন করে দেখিয়ে দিব। এখানে হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের ২ পাউন্ড কেক আমি আগে থেকেই ক্রাম কোট করে রেডি করে রেখেছি একেবারে ফুল ফিনিশিং দিয়ে। তো এখানে আমি ফন্ডেন্ট দিয়ে বানানো আগে থেকে ফ্লাওয়ার আমি এখানে বসিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওতে আমি একটু ফন্ডেন্ট নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। অনেকেই কেকের উপরে ফন্ডেন্ট বসিয়ে ফ্রিজে রাখতে ভয় পান।
আপনারা এগুলো গাম পেস্ট দিয়ে করে নিতে পারেন, তাহলে ফ্রিজে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা ফন্ডেন্ট দিয়েও যদি বানাতে চান, ফন্ডেন্টের সাথে একটু সিএমসি পাউডার অ্যাড করে নেবেন, তাহলে সুন্দর সুন্দর টপার আপনারা কেকের উপর এভাবে সেট করে অনেক সময়ের জন্য রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না। যেমন এই কেকটাই আমার কাছে থেকে কাস্টমার 2 দিন আগে নিয়েছিল, কারণ তার লোকেশন ছিল অনেক দূরে। আমার লোকেশন বগুড়া, তার লোকেশন জয়পুরহাট। তো সে যেদিন কেকটা দরকার আসতে পারবে না জন্য 2 দিন আগে এই কেকটা আমার কাছ থেকে রেডি করে নিয়ে যায় এবং 3 দিনের দিন সে কাট করে এবং মাশাআল্লাহ ভালো রিভিউ দিয়েছে এবং আমি ছবিতে দেখেছি ফুলগুলো একেবারে ফ্রেশ ছিল। আর এখানে আমি ক্যালেন্ডার বসিয়ে দিলাম, আর এই যে কালো ফন্ডেন্ট দিয়ে আমি এখানে কাটার আছে এই ডলগুলো, সেগুলো দিয়ে কেটে আমি এখানে হচ্ছে যে বসিয়ে দিলাম। আগে থেকে বানানো আমি আরও কিছু টপার এখানে অ্যাড করে দিব। তো এগুলো ফন্ডেন্ট দিয়ে বানানো, আর এগুলো আমি একেবারে আলতো হাতে বসিয়ে দিচ্ছি। তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে কেকটা ডেকোরেশন করার সাথে সাথে আপনারা ফন্ডেন্টটা বসাবেন না, কারণ তখন ক্রিমটা কাঁচা থাকে। আর ফ্রিজে রাখার পর একটা সময় দেখবেন যে 3-4 ঘন্টা মানে একটু হার্ড হয়ে আসে ক্রিমটা, উপরের অংশে একটু শুকনো শুকনো হয়। তখন যদি আপনারা ওর উপরে ফন্ডেন্টগুলো বসিয়ে দেন, একেবারেই কোনো সমস্যা হয় না। আসলে আমি খুব সহজভাবেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। অনেকেই দেখবেন অনেক ভিডিওতে বলে থাকবে যে হুইপড ক্রিমের উপর ফন্ডেন্ট বসানো যায় না, ফন্ডেন্ট বসালে গলে যায়, মানে অনেক অনেক কথা। তো এইসব আসলে কোনো কিছুই না। হয়তোবা ফুল ফিনিশিংয়ের যদি একটা কেক হয় তাহলে আপনি যদি ফন্ডেন্ট দিয়ে করতে চান তখন বাটার ক্রিমের দরকার হয়। আর এইভাবে এই রকম সিম্পল ডিজাইনগুলোর জন্য আপনার হুইপ ক্রিমের উপরেই করে নেবেন, কোনো সমস্যা নেই। যেমন এই যে এই কেকটাই কিন্তু তার প্রমাণ। এরকম বহু কেক আমি করেছি আমার ফেসবুক পেজ মেহেরিমাস কিচেন, সেখানেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। হয়তোবা ইউটিউবে সব ভিডিও আপনাদের সাথে সময় মতো সবসময় আপলোড করা হয় না, কিন্তু সেখানে কিন্তু আমি করে থাকি। তো ওই কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমি ছোটোখাটো টিপস সবসময়ই আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আসলে আমি ফেস করেছি। তো ওই প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের সমস্যা না হয়, একটু হলেও উপকার হয়। তো এই যে আমি টপারগুলো বসিয়ে দিচ্ছিলাম। তো বসানো শেষ হয়ে গেলে এখানে আমি কিছু সুগার বল অ্যাড করে দিব। তারপরে গোল্ড লিপ বসিয়ে দিব, যা সম্পূর্ণ খাবারযোগ্য। আর অনেকেই বুঝতে পারেন না, এই যে কেক ডেকোরেশন করে সাথে সাথে সুগার বলগুলো দিয়ে দেন, যাতে করে সময়ের সাথে সাথে সেই সুগার বলগুলো কিন্তু মেল্ট হয়ে যায়। তো অবশ্যই হচ্ছে যে আপনারা ক্রিমটাকে এভাবে সেট করে নিয়ে তারপরে হচ্ছে যে সুগার বলগুলো দিয়ে দিবেন। এতে করে ডিজাইনটাও সুন্দর হয় আর সুগার বলগুলোও গলে যায় না। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আমার ডেকোরেশন প্রায় শেষ। তো আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় বা কোনো আ কিছু জানার থাকে, তাহলে কিন্তু ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ক্রিম বিট করে দেখাবো চকলেট ক্রিম কিভাবে রেডি করতে হয় এবং ড্রিম কেক কিভাবে রেডি করতে হয়। তো ড্রিম কেক রেডি করার জন্য কি কি করতে হবে সবই কিন্তু দেখিয়ে দিব। তার আগে আমি এই যে ক্রিমটা দেখিয়ে দিলাম, এখানে ট্রপিক্যাল ক্রিম নিয়েছি। আর এই ক্রিমটা ফ্রিজে ডিবে সংরক্ষণ করতে হয়। তো আমি 2 ঘন্টা আগে বের করে নিয়েছি। এখন প্যাকেটটাকে উপরে আমি টিস্যু দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি, যেন ক্রিমটা ঢালার সময় ক্রিমে পানি না পড়ে। তো এইটা হচ্ছে আপনারা বাজার থেকে ডিপ ফ্রিজ থেকেই কিনে আনবেন এবং ডিপ ফ্রিজেই সংরক্ষণ করবেন। আর এখানে কিন্তু ম্যাথ লেখা আছে যে কতদিন আপনার ঘরে ভালো থাকবে। আর এই প্যাকেটটা খোলার পরে আবারও কিন্তু সুন্দর করে প্যাকেটটাই আপনি হচ্ছে যে ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা ক্রিমটা অন্য পাত্রে ঢেলে তারপরেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজের ডিপ অংশেই আপনাকে সংরক্ষণ করতে হবে। তো এই যে প্যাকেটটা আমি খুলে নিলাম আর টেবিলটা একটু ক্লিন করে নিলাম। তো এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিব। তো আমি একটু মেপে নিচ্ছি। আর আমি আজকে হচ্ছে ড্রিম কেক রেডি করব। তো ড্রিম কেকের জন্য আমার হচ্ছে যে চকলেট স্পেশাল একটা ক্রিম দরকার হবে, যেটা কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিব। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে চকলেট। তো ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ব্লুবেল ব্র্যান্ডের। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন। আর এই চকলেট, ডার্ক চকলেট নিলে এটা একটু হালকা আমার কাছে তেতো তেতো লাগে। তো এখানে আমি হচ্ছে যে একটু মিল্ক কম্পাউন্ড থেকে মিল্ক চকলেট দিয়ে দিব, তাহলে ডার্ক আর মিল্ক চকলেট দুইটা হাফ হাফ করে নিলেই হয়ে যাবে, টেস্টটা ব্যালেন্স হবে। আর যারা একটু হালকা তেতোভাব পছন্দ করেন তারা শুধু এই একটা চকলেট দিয়েই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 80 গ্রাম নিয়ে নিয়েছি ডার্ক চকলেট, আর বাকিটা হোয়াইট চকলেটটা নিয়ে নিব। তো আমি একটু মেপেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো স্প্যাচুলার সাথে একটু চকলেট লেগেছিল, সেটাও আমি ক্লিন করে নিয়ে নিলাম। এখন আমি হোয়াইট চকলেট দিয়ে দিব। তো হোয়াইট চকলেটটাও আমি আগে থেকে একটু গ্রেট করে রেখে দিয়েছিলাম।
এখানে আমি 60 গ্রাম দিয়ে দিয়েছি হচ্ছে হোয়াইট চকলেট, আর 80 গ্রাম দিয়েছি ডার্ক চকলেট। তো এখানে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি 82 গ্রাম, 80 গ্রাম দিয়ে দিবেন, মানে অর্ধেক পরিমাণ দিলেই হবে, আর একটু বেশি হলেও সমস্যা নাই। এই গানাশটা আমি একটু পাতলাই করব। আসলে গানাশের রেশিও হচ্ছে 2:1, যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ হচ্ছে হুইপড ক্রিম নিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিলেই হবে। তো আমি আজকে সরাসরি চুলাতেই করে দেখিয়ে দিচ্ছি, কারণ সরাসরি চুলাতেও কিন্তু খুব সুন্দর গানাশটা রেডি করা যায়। হোয়াইট চকলেটের ক্ষেত্রে 3:1 রেশিওতে গানাশটা রেডি করে নেবেন। যতটুকু চকলেট নেবেন হোয়াইট চকলেট, তার 3 ভাগের 1 ভাগ নেবেন হুইপড ক্রিম, কারণ হোয়াইট চকলেটটা একটু পাতলা হয়। তো এই যে আমি চুলাতে অল্প আছে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। তো আজকে আমি ডেলিভারি দিব 2টা কেক। তো সেই কেকের হচ্ছে যে রেডি করছিলাম আর আপনাদের সাথে তখনই ভিডিওটা করা। একটু সময় নিয়ে নাড়তে নাড়তেই দেখবেন যে চুলার অল্প আছে এই সুন্দর চকলেট গানাশটা একদম রেডি হয়ে যাবে। যদি চুলায় করতে আপনাদের প্রথম অবস্থায় সমস্যা হয় তাহলে কিন্তু গরম পানিতে এই যে বলে আপনারা চকলেট নেবেন সেই বোলটা বসিয়েও কিন্তু করতে পারেন। এমন অনেক সময় হয় যে ওভেনে আমার কেক হচ্ছে, ওই ওভেনের ভেতরেই আমি দিয়ে দিয়েছি। ইলেকট্রিক ওভেনেও কিন্তু খুব সুন্দরভাবে চকলেট মেল্ট করতে পারবেন, চকলেট গানাশ তৈরি করতে পারবেন। তো আমার এই যে চকলেট গানাশটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দিলাম। দিয়ে আমি হচ্ছে যে এই যে এখানে কেকটা কিন্তু আগে থেকেই বেক করে নিয়েছি, স্পঞ্জ কেক এটা বেক করে নিয়েছি। চাইলে আপনারা এখানে ময়েস্ট কেকও ইউজ করতে পারেন। এই কেকটা হয়ে যাওয়ার পর আমি র্যাপিং পেপার দিয়ে এভাবে আমি রেখে দিয়েছিলাম। আর কেকটা হওয়ার পরে র্যাপিং পেপার দিয়ে এইভাবে ঢেকে রেখে দিলে কেকটা কিন্তু সহজেই শক্ত হয় না, মানে স্পঞ্জ ভাবটা থেকে যায়, ভালো থাকে আর কি। তো এখানে আমি হচ্ছে যে একটা বোলে ক্রিম নিয়ে নিব। ড্রিম কেকের জন্য যে একটা স্পেশাল ক্রিম, সেই ক্রিমটা আমি রেডি করে দেখিয়ে দিব। তো এখানে আমি 100 গ্রাম নিয়ে নিলাম ক্রিম। এই স্পেশাল ক্রিমটা কিন্তু আপনারা যে কোনো কেকের লেয়ারে ইউজ করতে পারেন, মানে চকলেট কেকের, আবার ড্রিম কেকেও ইউজ করতে পারেন। এই যে এখন কিন্তু আমি প্যাকেটটা স্ট্যাপলার করে ভালোভাবে লাগিয়ে নিয়ে আবার ফ্রিজের ডিপে রেখে দিব। ক্রিমটাকে আমি প্রথমে মিডিয়াম স্পিডে বিট করে নিব কিছুক্ষণ, তারপরে হাই স্পিডে বিট করে নিব। আর যতগুলো বাজারে ক্রিম আছে তার মধ্যে আপনার ইনস্টা এবং ট্রপিক্যাল বিট করা কিন্তু খুবই সহজ। এই ক্রিমগুলো আপনাকে ডিপ ফ্রিজ থেকেই কিনতে হবে এবং ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। যতটুকু লাগবে বের করে ততটুকু দিয়ে কাজ করে নেবেন। তো আজকে আমি যে কেকটা করব রেডি, তার জন্য আমার 100 গ্রাম ক্রিমই যথেষ্ট। যদিও এতটুকু লাগবে না, একটু বেঁচে যাবে, তবে আমি 100 গ্রামই নিচ্ছি, কারণ হচ্ছে যে অল্প ক্রিম কিন্তু বিট করা যায় না। শুধু বিটারের কাঁটা ঘুরতেই থাকে, টাইম লাগে অনেক বেশি। তো পরিমাণে একটু বেশি ক্রিম নিয়ে একটু বিট করে নিচ্ছি। ক্রিম বিট করার সময় মাঝে মাঝে সাইডের ক্রিমগুলোকে মাঝখানে এনে দিতে হবে। আর বিট করার সময় একটা পর্যায়ে আপনি দেখবেন যে কাটার সাথে একটু শক্ত শক্ত হচ্ছে এবং ক্রিমের মধ্যে এই যে একটা ভাঁজ ভাঁজ তৈরি হয়েছে, তখনই বুঝতে হবে যে এই ক্রিমটা একদম পারফেক্ট স্টিফ হয়েছে। যদিও আমাদের এই কেকের জন্য ক্রিমটা এত স্টিফ করার দরকার নাই, কারণ ক্রিমের টেক্সচারটা একটু নরমই থাকবে। তো আমি যতক্ষণে ক্রিমটা বিট করছিলাম ততক্ষণে কিন্তু গানাশটা মোটামুটি ঠান্ডা হয়েছে। তো এখন এখান থেকে অল্প একটু গানাশ আমি ক্রিমের ভেতরে দিয়ে দিব। এখানে গানাশ দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে গানাশটা যেন কোনোভাবেই গরম না থাকে। যদি গানাশটা গরম থাকে তাহলে কিন্তু ক্রিমটা একেবারে নরম হয়ে যাবে। তো এখানে গানাশটা থাকবে ঠান্ডা, আর ক্রিমটা বিট করে ক্রিমের মধ্যে এই যে ভাঁজ ভাঁজ একটা সৃষ্টি হবে, মানে শেষ মুহূর্তে আপনি গানাশটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নেবেন। আর এখানে হচ্ছে যদি এই চকলেট দেওয়ার পরে এই যে একটা কালার এসেছে, যদি আপনি এই কালারটাকে আরও একটু সুন্দর করতে চান তো তখন এখানে
এখানে আপনারা চকলেট ইমালশনটা ইউজ করতে পারেন। এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন, মানে গন্ধ আসবে চকলেটের, আর হচ্ছে একটা সুন্দর কালার পাবেন, যেটা কেক ডেকোরেশন করার পরে দেখলে অনেক সুন্দর লাগে। এটা অন্যান্য কেকের ক্ষেত্রেও, যদিও এই কেকের ক্ষেত্রে চকলেট ইমালশন এত দরকার নাই, কালারের এত দরকার নাই, তো তারপরেও আমি ফ্লেভার এবং কালারের জন্য একটু ইমালশন দিয়ে দিলাম। আর এখানে এসেন্স আর ইমালশনের মধ্যে পার্থক্য হচ্ছে, এসেন্স থেকে শুধু আপনি ফ্লেভার পাবেন, আর ইমালশন থেকে আপনি কালার প্লাস ফ্লেভার দুটাই পাবেন। তো আমরা কেকের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই ফ্লেভার মানে শুধু এসেন্সটা ইউজ না করে ইমালশনটা ইউজ করি, এতে করে ফ্লেভার এবং যে ফ্লেভারের কেকটা রেডি করছেন সেই কালারটাও পাওয়া যায়। তো আপনারা নতুন অবস্থায় কিন্তু কমন কিছু ইমালশন কিনে নিতে পারেন, যেমন চকলেট কেকের জন্য চকলেট ইমালশন, অরেঞ্জ কেকের জন্য অরেঞ্জ ইমালশন। তো এই ইমালশনগুলো আসলে আমাদের বিভিন্ন ফ্লেভারের কেকের জন্য লাগে। তো এখানে আমার কেকের ক্রিম কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, আর এই ক্রিম কিন্তু একেবারে শক্ত হবে না, মানে স্টিফ হবে না, এরকম লিকুইডের মতোই থাকবে। তবে এটা দিয়ে কাজ করা যাবে, কারণ ড্রিম কেকের মধ্যে ক্রিম যদি শক্ত থাকে তখন খেতে ভালো লাগে না, তাই ক্রিমটাকে একটু নরমই রাখতে হবে। তো ক্রিমটাকে আমি রেডি করে সাইডে রেখে এখানে আমি 6 ইঞ্চি মোল্ডে 2টা ডিমের একটা স্পঞ্জ কেক বেক করে নিয়েছি। এখন এখান থেকে কেটে আমি ডিম কেকগুলো রেডি করব। সাধারণত আমি ডিম কেক যখন রেডি করি তখন কেকের ব্যাটারটাকে 4 ইঞ্চি মোল্ডে দিয়ে একেবারে বেক করি, তখন আর কাটাকাটির এত ঝামেলা থাকে না। জাস্ট বেক করার পর 2টা বা একটা স্লাইস করেই সরাসরি কেক রেডি করা যায়। তো আজকে আমার এই বড় কেকটা রেডি করা ছিল, এই জন্য আর কি আমি এখান থেকে কেটেই ড্রিম কেকগুলো রেডি করব। তো 500 ml এর বক্সে আমি রেডি করব। তো এখান থেকে হচ্ছে আমি যেহেতু কেকটাকে স্লাইস করে নিলাম, এখন কেকটাকে ওই মাপে আমি কেটে নিব। তো আপনারা আপনাদের সুবিধার জন্য আপনারা 4 ইঞ্চি মোল্ডেই কাট করে মানে একেবারে রেডি করে কাট করে শুধু বক্সে বসিয়ে দিলেই কিন্তু হবে। তো আমি যে বক্সে কেকটা রেডি করব সেই বক্সের মাপে আমি কেকটা কাট করে নিচ্ছিলাম। এখানে আপনারা কেকটা কিন্তু গুঁড়ি করে নিলেও হবে। এখানে আমি কেকগুলা রেডি করার জন্য 500 ml বক্স নিয়েছি 2টা। তো এখানে আমার 1 পাউন্ড কেক বেচ ছিল, তো এখান থেকে আমার 2টা 500 ml কেক বক্স আমি রেডি করতে পারবো। তো 500 ml এই যে বক্সগুলো নিয়েছি, এই বক্সের ভেতরেই আমার আগে থেকে রেডি করা চকলেট গানাশ সেটা আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে চকলেট গানাশটাই দিবেন, এখানে ক্রিম দিবেন না। আসলে ড্রিম কেকের ভেতরে চকলেটের পরিমাণটা অনেক বেশি থাকে, আর এই জন্যই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি এখন গানাশ দেওয়ার পরে এখানে কেকের লেয়ার দিয়ে দিব। তো 2টাতেই আমি কেকের লেয়ার দিয়ে দিচ্ছি, একটাতে কেকের লেয়ার দিচ্ছি আর সাইডের যে কাটা অংশ সেটাতে দিয়ে দিচ্ছি কাটা অংশ। এখানে যদি কেকের পরিমাণ বলতে চান তাহলে আমি বলবো এখানে 100 গ্রাম দিলেই হচ্ছে যে হয়ে যাবে। মানে এখানে 1 পাউন্ড কেক বেস প্রায় 200 গ্রামের উপরে হয়, তো সেখান থেকে আমি 100 গ্রাম 100 গ্রাম করে 2টা বক্সে দিয়ে দিলাম। আর এখানে বাদবাকি যাবে হচ্ছে এখানে গানাশ যাবে, ক্রিম যাবে। তো এখানে যেহেতু আমি স্পঞ্জ কেক ইউজ করেছি, আর স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া খেতে ভালো লাগে না, ড্রাই লাগে, তো এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। তবে অল্প পরিমাণ দিলেই হবে, যেহেতু এখানে চকলেট গানাশও যাবে। ইনশাল্লাহ আপনারা এভাবে বিজনেসের জন্য রেডি করতে পারেন। আমার কিন্তু এগুলা কাস্টমারদের জন্যই আমি রেডি করছিলাম, তো সেই সিক্রেট রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, এখানে আমি চকলেট যে ক্রিমটা হয় সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটা কি বলেছিলাম যে নরমই থাকবে, এই ক্রিমটা শক্ত হলে খেতে ভালো লাগে না। তো এখানে আমি এই ক্রিমটা দিয়ে এখন হচ্ছে আমি এই ইয়াটা সমান করে দিব। আর এখানে আমি ক্রিম দিয়েছি প্রায় 2টাতে 40 গ্রামের উপরে, অর্থাৎ এখানে কেক গিয়েছে 100 গ্রাম করে, ক্রিম দিয়েছি 40 গ্রাম, আর 2টাতে প্রায় 15 গ্রামের মতো করে গেছে সুগার সিরাপ। তো এখন আমি এই যে এটাকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি যে ওজন প্রায় হয়েছে 153 গ্রাম। এখন আমি 100 গ্রাম করে 2টাতেই হচ্ছে চকলেট গানাশ দিয়ে দিব। আমি আসলে মেপে মেপেই একটু কাজ করার চেষ্টা করি, একটু সময় বেশি লাগলেও। আর এইটা রেডি করার পর এক একটার ওজন হবে প্রায় 300 গ্রাম।
আর উপরে যে চকলেটটা আমি রেডি করব, কারণ এই ড্রিম কেকের বৈশিষ্ট্যই হচ্ছে যে এখানে 5টা লেয়ার হবে। প্রথমে আমি কি দিয়েছি, ক্রিম, তারপরে দিয়েছি সুগার সিরাপ, তারপরে দিয়েছি হচ্ছে এখানে ক্রিম, আর তারপরে চকলেট গানাশ এখন এর উপরে যাবে। এই চকলেট গানাশটাকে আমি ফ্রিজে রেখে ভালো মতো সেট করে নিব। ভালো মতো সেট করে নেওয়ার পরে আমি উপরে চকলেট দিয়ে কোট করব। তো তার জন্য আমি চকলেটটাকে রেডি করে নিব। এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি, আর এর ভেতরে 30 গ্রাম দিয়ে দিলাম আমি সাদা চকলেট, আর এখানে বাদবাকি অংশ দিয়ে দিব হচ্ছে কালো চকলেট। তো 60 গ্রামের মতো আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডার্ক চকলেট। এটা ব্লুবেল ব্র্যান্ডের চকলেট। তো এইটা দুইটাকে এখন আমি ডাবল বয়লারে মেল্ট করে নিব। আর চকলেট মেল্ট করতে অনেকেরই অনেক সমস্যা হয়, মেল্ট করতে পারেন না। এই যে এইভাবে ডাবল বয়লারে বা হচ্ছে ফুটন্ত গরম পানিতে এভাবে যার ভিতরে চকলেট নেবেন সেই বাটিটাকে বসিয়ে এভাবে এক পাশ থেকে আলতো হাতে নাড়তে থাকবেন। একটু সময় লাগবে, কিন্তু একটা সময় পর ঠিকই দেখবেন সুন্দরভাবে চকলেটটা মেল্ট হয়ে গেছে। এই চকলেট দিয়ে আপনারা বিভিন্ন রকমের চকলেট টপার বানাতে পারবেন, চকলেট বার বানাতে পারবেন। কেকের উপরে যে আমরা টপারগুলো বসাই সেটা কিন্তু এইভাবে চকলেটটাকেই রেডি করে নেই। চকলেট কম্পাউন্ড বা চকলেট বার থেকে কেটে নিয়ে তারপরে এভাবে মেল্ট করে আমরা বিভিন্ন চকলেট টপারে দিয়ে তারপরে আমরা সেই চকলেট মানে টপার মোল্ডে থেকে মোল্ড আউট করলেই রেডি হয়ে যায় আর কি। টপারগুলা খুবই সহজ। বা এগুলা বেকিং পেপারের উপরে দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের টপার রেডি করতে পারবেন। এখানে যে আমি চকলেটটা রেডি করে নিচ্ছি, আর এই সময়ের মধ্যেই কিন্তু আমার ফ্রিজে কিন্তু ওই গানাশটা সেট হচ্ছে। অবশ্যই কিন্তু চকলেট গানাশটাকে ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিতে হবে, না হলে এই যে আমরা চকলেটটা মেল্ট করে নিলাম এটা কিন্তু ওই বক্সের ভেতরে দিলে ভালোভাবে ছড়বে না। এখানে 100 গ্রামের একটু উপরে চকলেট আছে, দুইটাতে আমি 50 গ্রাম করে দিয়ে দিব। এই যে চকলেটটা কিন্তু গানাশটা একেবারে সেট হয়ে গেছে, আমি হাত দিয়ে টাচ করে একটু দেখিয়ে দিলাম। তো এর উপরে যখন এখন এই চকলেট গুলা দিব, মেল্টেড চকলেট, তখন এইটা খুব সুন্দরভাবে সেট হবে, নিচের গানাশটা আর উঠে আসবে না। আর যদি গানাশটা নরম থাকতো তাহলে এই হার্ড চকলেট কিন্তু আপনি ছড়াতে পারতেন না। এই যে সুন্দরভাবে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হচ্ছে আপনি চকলেটটাকে সেট করে নিতে পারবেন। সেমভাবে আমি অন্য একটা বাটিতেও কিন্তু বাকি চকলেটটা ঢেলে নিলাম, নিয়ে এই যে এভাবে আলতো হাতে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন এই চকলেটের উপরে আমি একটা পাউডার ইউজ করব। অনেকেই এখানে কোকো পাউডার ইউজ করে, তো আমি কোকো পাউডার কখনোই ইউজ করি না। এই যে ক্যাডবেরি যে হট চকলেট পাউডারটা, আমি এটা ইউজ করি। আর এটা একেবারে চকলেট পাউডারই, আর খেতে ভীষণ মজার হয়। এটা মিষ্টি, আর কোকো পাউডার কিন্তু তেতো তেতো ভাব থাকে। তো অনেকেই করে কি কোকো পাউডার দিয়েই হচ্ছে ড্রিম কেকটা রেডি করে ফেলে। তো সেটা আমি কখনোই করি না। বেটার টেস্টের জন্য সবসময় আমি এই ক্যাডবেরির হট চকলেট পাউডারটা ইউজ করি। তো আপনারাও চাইলে এরকম এটার ছোটো কৌটাও পাওয়া যায় কিনতে, তো আপনারা ওইটা কিনতে পারেন কিন্তু। আর এইটা কেকের উপর ইউজ করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো 5টা লেয়ারের এই আমার ড্রিম কেক কিন্তু একেবারে রেডি। নিচে ছিল স্পঞ্জ কেক, তারপরে ক্রিম, তারপরে গানাশ, তারপরে হার্ড চকলেট, আর উপরে এই যে পাউডারের একটা লেয়ার। তো এভাবেই কিন্তু আপনারা রেডি করে নিতে পারেন। আজকে কিন্তু আমি A to Z দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং এই টাইপের ভিডিও আরও পেতে চান কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও রেডি করার আমি চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ। এই কেকটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। 1 পাউন্ড কেক বেস দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে সেট করে নিয়ে উপরে ব্লু কালার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। যারা নতুন অবস্থায় ফিনিশিং আনতে পারেন না, অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে, আপু কেকের মধ্যে কিভাবে ফিনিশিং আনবো। তো ফিনিশিং আনার জন্য প্রথমে আমি আপনাদেরকে বলি যে কেকটা অবশ্যই ক্রাম কোট করে ফ্রিজে রাখতে হবে। নিচের ক্রামগুলো যখন কেকের সাথে সেট হয়ে যাবে তখন সুন্দরভাবে পাইপিং ব্যাগের মধ্যে অথবা পাইপিং ব্যাগের মধ্যে নজেল নিয়ে ক্রিম দিয়ে এভাবে সুন্দর করে কেকটাকে প্রথমে কভার করে নিতে হবে।
তারপর আলতো হাতে স্প্যাচুলা এবং স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিং টেনে নিতে হবে। এটা হচ্ছে সঠিক নিয়ম। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এই নিয়মগুলো ফলো করে যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, দেখবেন একটা সময় আপনার কেকের ফিনিশিং অনেক বেশি সুন্দর হবে। প্র্যাকটিস ছাড়া আসলে কেকের ফিনিশিং কখনোই সুন্দর আনা সম্ভব না। ১ম কেক ডেকোরেশন করে সাইডে রাখলাম এবং ২য় কেকটাও কিন্তু আমি সেমভাবে ক্রিম দিয়ে ১ম এ কভার করে নিচ্ছি। তারপর এইটা আমি প্যালেট নাইফ এবং স্ক্র্যাপারের সাহায্যে আলতো হাতে এটাকে সমান করে ফিনিশিং দিয়ে দিব। এই কেকটা হবে দোতলা কেক, কম ওজনের মধ্যে। তো নিচের কেকটাকে আমি ৬ ইঞ্চি মোল্ডে বেক করেছি আর উপরের কেকটা আমি ৪ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। নিচে ১ পাউন্ড, উপরে হচ্ছে 1/2 পাউন্ড। যদিও এটা রেডি করার পর একটু ওজন বেশিই হবে। আসলে ১ পাউন্ড বা ১.৫ পাউন্ডের ওজনের কেকগুলো ওভাবে বললে আসলে করা যায় না। দোতলা কেকগুলো করার সময় ওজন একটু বেশি হয়ে যায়। অনেকেই চেয়ে থাকেন যে আপু ১ পাউন্ডের দোতলা কেক। আসলে আপু করা যায়, কিন্তু ১ পাউন্ডে কখনোই হয় না। ১ পাউন্ডের একটু বেশি হয়ে যায় করার সময়। আর পরিশ্রম কিন্তু একই। এইজন্য আমরা ১ পাউন্ড কেকের অর্ডার আসলে নেই না। তো ২ টা কেকই ভালোভাবে ফিনিশিং দেওয়া হয়ে গেলে এখানে আমি নিচের কেকটার মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্র। কারণ এই স্ট্র দিলে উপরের কেকটার সাপোর্টটা স্ট্রর উপর পড়লে তখন কেকটা আর নষ্ট হয়ে যাওয়ার অত বেশি চান্স থাকে না। মানে একটু হলেও আর কি কমে। যদিও এই কেকটা অনেক বেশি দূরে যাবে না, তবুও সাবধানতার তো মাইর নাই, তাই না? অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না। আর এই কেক যেহেতু অনেক সেনসিটিভ জিনিস, তাই সবসময় সতর্ক থাকতে হয়। তো কেকের মাঝখানেও আমি আরেকটা স্ট্র দিয়ে দিলাম যেন উপরেরটা নিচেরটা একদম সেট হয়ে থাকে। ঘাস নজেল দিয়ে নিচে ডিজাইন করে নিচ্ছি। এই ঘাস নজেল দিয়ে ডিজাইন করার সময় বিপদে পড়ে নাই এমন মনে হয় কেউ নাই। হয়তো পাইপিং ব্যাগ ছিঁড়ে যাবে, আর না হলে পাইপিং ব্যাগের মধ্যে থেকে নজেলটা বের হয়ে আসে। তো জন্য আপনারা এই যে দেখেন, বলতে বলতেই কিন্তু নজেলটা বের হয়ে আসছে। স্ক্রিনে হয়তোবা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তবে এখানে হচ্ছে টিপস একটাই, ক্রিমটাকে একটু নরম রাখতে হবে। অনেক বেশি স্টিফ থাকলে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। আবার একটু মোটামুটি স্টিফ না থাকলেও এই ডিজাইনটা কিন্তু ভালোভাবে করা যায় না। তবে অবশ্যই আপনারা ডাবল পাইপিং ব্যাগ নিতে পারেন। তো উপরে আমি হচ্ছে যে পাতা নজেল দিয়ে একটা বর্ডার ডিজাইন করে নিলাম আর এখানে আমি বসিয়ে দিচ্ছি টপার। আগে থেকেই আমি ফন্ডেন্ট দিয়ে এই টপারগুলো বানিয়ে রেখেছিলাম। যে টপারগুলো এখন আমি আলতো হাতে এই কেকের উপরে সেট করে দিচ্ছি। একটা কমন কোয়েশ্চেন অনেকেরই থাকে যে আপু ফন্ডেন্ট টপার বসিয়ে কি ফ্রিজে রাখা যাবে? হ্যাঁ, ফন্ডেন্ট টপারগুলো আপনি কেকের সাথে সেট করে ফ্রিজে বসাতে পারবেন। তবে তাহলে ফন্ডেন্টের সাথে একটু সিএমসি পাউডার অ্যাড করে নিতে হয়। তখন এই ফন্ডেন্ট কিন্তু খেতে আর একদমই ভালো লাগে না, কারণ অনেক শক্ত হয়ে যায়, এটা গাম পেস্ট হয়ে যায়। তবে আপনারা সরাসরি ফন্ডেন্ট দিয়ে কাজ করতে চাইলে কেক ডেলিভারি করার আধা ঘন্টা আগে কেক ফ্রিজ থেকে বের করে ফন্ডেন্ট টপারগুলো সেট করে তারপর কেক সরাসরি ডেলিভারি করে দিবেন। আর যদি হাতে সময় না থাকে বা কোনো কারণবশত যদি আপনাকে ফ্রিজে রাখতে হয়, তাহলে ফন্ডেন্টের সাথে অল্প পরিমাণ সিএমসি পাউডার অ্যাড করে টপারগুলো বানিয়ে নিতে পারবেন। এখানে ২ পাউন্ড কেক আমি ৯ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। চাইলে ৮ ইঞ্চি মোল্ডেও আপনারা বেক করতে পারেন। তো ডিমের সাইজগুলো আমার অনেক বেশি বড় ছিল। তাই জন্য আর কি একটু ব্যাটারের পরিমাণও বেশি ছিল। আর আমি ৯ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। এতে করে কেকের সাইজটাও একটু বড় হবে। আর কেকটাকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর মোল্ড থেকে সাবধানতার সাথে ডিমোল্ড করে নিয়ে কেকটাকে ৩ টা লেয়ারে কাট করে নিয়েছি। এখানে বোর্ড নিয়েছি আমি ১২ ইঞ্চি, ৩ ইঞ্চি বড়। আমি সবসময়ই কেক ডেকোরেশন করার সময় বোর্ডটাকে একটু বড় নেই। এতে করে কেক ডেকোরেশন করলেও সুন্দর লাগে আর কেক ডেলিভারি করার সময়ও কেক নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো কেকের একটা লেয়ার বোর্ডের উপর বসিয়ে দিয়ে হুইপড ক্রিম দিয়ে এখানে আমি দিয়েছি চকলেট গানাশ। অনেকেই জিজ্ঞাসা করেন ভ্যানিলা কেকের টেস্ট বাড়ানোর জন্য কী করেন? আসলে তেমন কিছুই করার নাই, সব কিছুই পরিমাণ মতোই থাকে। তবে এক্সট্রা যেটা ইউজ করি সেটা হচ্ছে চকলেট গানাশ। কেকের লেয়ারগুলোতে আমি হোয়াইট চকলেট গানাশ দেই, এতে করে ভ্যানিলা কেকের টেস্ট বহুগুণ বেড়ে যায়। চকলেট কেক তো আমাদের সবারই অনেক পছন্দের, সবাই অনেক পছন্দ করেন। ভ্যানিলা কেকের মধ্যেও যদি একটু চকলেট গানাশ অ্যাড করে দেন, এতে কিন্তু টেস্ট বহুগুণ বেড়ে যায়। যারা এখনও এভাবে করেন নাই তারা চাইলে একবার হলেও করে দেখবেন। নর্মাল ভ্যানিলা কেকের তুলনায় যদি আপনারা চকলেট গানাশ দিয়ে ভ্যানিলা কেকের লেয়ারগুলো সাজিয়ে তারপর ডেকোরেশন করেন, দেখবেন টেস্ট বহুগুণ বেড়ে যায়। তো কথা বলতে বলতে কেকটাকে আমি লেয়ারগুলো কমপ্লিট করে ক্রাম কোট করে ফ্রিজে রেখে একটু সেট করে নিয়েছি। তারপর উপরে যেহেতু আমি ২ টা কালারের শেড দিয়ে ডিজাইন করে নিব, এজন্য নিচে দিয়েছি আমি পিঙ্ক কালার আর উপরে দিয়েছি অভয়েড কালার।
তো এই কালারটা আসলে অনেকটা বাটার ক্রিমের কালারের মতো। ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে আমি জানি না। তবে এই কালারটা আমি এনেছি সাদা ক্রিমের মধ্যে অল্প পরিমাণ ইয়েলো কালার দিয়ে। আর নিচের পিঙ্ক কালারটা যেকোনো পিঙ্ক কালার দিয়েই আপনারা করে নিতে পারবেন। আমি বেশিরভাগ সময়ই ক্রিমের মধ্যে ট্রান্সের অয়েল বেস কালারগুলো ইউজ করি। মাঝে, মাঝে চীনা জেল কালারগুলোও ইউজ করি। তো কেকটাকে ফিনিশিং করে উপরে আমি প্যালেট নাইফের সাহায্যে ডিজাইন করে নিলাম। আর ২২৪ নাম্বার রোজ নজেল দিয়ে এখানে আমি ফুল করে নিচ্ছি। নিচে ৬ টা পাপড়ি, উপরে ৪ টা পাপড়ি বা নিচে ৫ টা পাপড়ি, উপরে ৩ টা পাপড়ি এরকম করে একটু ছোট বড় করে চেরি ফুলের মতো করে নিচ্ছিলাম। আর এই ডিজাইনগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যারা কেকের মধ্যে কম ক্রিম পছন্দ করেন কিন্তু ক্রিম দিয়েই ফুল নিতে চান, তারা এই টাইপের কেকগুলো আসলে অর্ডার করে থাকে। তো কথা বলতে, বলতে কেকের উপরে ফুলগুলো আমি দেওয়ার পরে কেকের ফুলগুলো যেন দেখতে বেশি সুন্দর লাগে এইজন্য কেকের ফুলের মাঝখানে আমি গোল্ডেন কালার সুগার বল দিয়ে নিলাম এবং কেকের উপরে ফাঁকা জায়গাগুলোতেও আমি সুগার বল দিয়ে নিলাম এবং কেকের উপরে যা লেখার ছিল সেটা আমি অফ স্ক্রিনে লিখে নিয়েছি। কেকের ডেকোরেশনের আরো সৌন্দর্যের জন্য এখানে আমি ইউজ করেছি গোল্ডেন লিফট, এটাকে গোল্ডেন তবকও বলা হয় আসলে যে যে নামে চেনে। আর এগুলো কিন্তু অবশ্যই খাওয়া যায়। এই কেকের মধ্যে যা যা আছে সবই খাওয়া যাবে। অনেকেই এই সুগার বলগুলোকে পুঁথি বা অন্য কিছু মনে করেন, ভাবেন যে শুধু কেক ডেকোরেশনের সৌন্দর্যের জন্য আমরা ইউজ করেছি, এগুলো খাওয়া যাবে না। কিন্তু আসলেই এগুলো খাওয়া যায়। শুধু এই যে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছেন, এই বাটারফ্লাইটা হচ্ছে নন এডিবল, এইটা কিন্তু খাওয়া যাবে না। এই কেকটাকে আমি ৭ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি, বোর্ড নিয়েছি ১০ ইঞ্চি। কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এই রাউন্ড কেক কেটে আমি কেক থেকে হার্ট শেপ কেক বানাবো। আর রাউন্ড কেক থেকে হার্ট শেপ কেক বানানোর জন্য কেকটাকে ক্রাম কোট করে অবশ্যই ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিতে হবে। তারপর এইভাবে কেটে সাইডে ভালোভাবে সেট করে নিতে কোনো সমস্যা হয় না। আর কেক রেডি করার সাথে, সাথে যদি কাটা হয় তাহলে লেয়ারগুলো যেহেতু তখন সেট হয় না, তাই কেটে বসাতে গেলে একটু সমস্যা হয়। মানে সময়টা বেশি লাগে। তো অল্প সময়ে সুন্দর ফিনিশিং আনার জন্য অবশ্যই কেকটাকে একটু হলেও ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। ২ পাশের অংশ কাটা অংশটাকে সামনে ক্রিম দিয়ে আমি আলতো হাতে প্যালেট নাইফের সাহায্যে সেট করে নিয়ে সামনে থেকে একটু কেটে নিলাম। এতে করে শেপটা যেন সুন্দর আসে, সুন্দরভাবে বোঝা যায় এইজন্য একটু কেটে নিলাম। আপনারা যারা এভাবে করতে পারেন না তারা একটু চেষ্টা করলেই কিন্তু পেরে যাবেন। আর এভাবে ২ টা সুবিধা হয়। ফিনিশিং বা কাজ করতেও সময় কম লাগে আর আলাদা কিন্তু মোল্ডেরও কেনার দরকার হয় না। আপনার কাছে যদি বিভিন্ন সাইজের রাউন্ড মোল্ড থাকে তাহলেই কিন্তু আপনারা রাউন্ড কেক কেটে এভাবে হার্ট শেপ কেক বানিয়ে নিতে পারবেন। এই কেকটা উপরে পুরোই রেড কালার ক্রিম দিয়ে কভার করা থাকবে। তো পুরো কেক আর আমি একদম টুকটুকে রেড কালার দিয়ে করার জন্য নিচে আগে অল্প একটু রেড কালার ক্রিমের মধ্যে মিশিয়ে মিষ্টি কালারের মতো এসেছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, আসলে ক্রিমটা মিষ্টি কালারের মতো। তো সেই কালার ক্রিম দিয়ে আমি মোটামুটি একটা কেকের উপরে ফিনিশিং দিয়ে দিলাম। মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেলে অল্প ক্রিমের মধ্যে আমি কালার মিশিয়ে টুকটুকে রেড কালার করে নিয়েছি। আর এই টুকটুকে রেড কালার করার জন্য আমি ক্রিমের মধ্যে ট্রান্সের অয়েল বেস রেড কালার মিশিয়ে এই টুকটুকে কালারটা করেছি। এরপর এই কালার করা ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নজেলের সাহায্যে কেকটাকে প্রথমে আমি কভার করে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছুর সাহায্যেই ফিনিশিং করে নিতে পারবেন। স্প্যাচুলা যেহেতু মাখানো ছিল তাই স্প্যাচুলা দিয়েই প্রথমে ফিনিশিং দিয়ে এখানে স্ক্রাপার দিয়ে ফিনিশিং করে নিলাম। অন্য কেকের তুলনায় এই টাইপের কোনাকুনি কেকগুলো ফিনিশিং আনতে যেহেতু একটু সময় লাগে তাই ধৈর্য ধরে একটু সময় হাতে নিয়ে ফিনিশিং করতে হবে। সাইডটা ফিনিশিং হয়ে গেলে উপরেও আমি সেই রেড কালার ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর প্রথমেই বলেছি যে যে কোনো কেকই ফিনিশিং করতে একটু টাইম লাগে। ভিডিও দেখে এই ৩-৪ মিনিটের ভিডিও দেখে আপনারা ভাববেন না আমাদেরও খুব অল্প সময়ে ফিনিশিং হয়। আসলে ফিনিশিং দিতে অনেক বেশি সময় লাগে সবারই। তো ফিনিশিং দেওয়া হয়ে গেলে উপরে আমি ছোট সাইজের নজেল দিয়ে বর্ডার ডিজাইন করে নিচ্ছি। এইটা হচ্ছে কিছুটা দেখতে ১৯৫ নাম্বার নজেলের মতো, কিন্তু এটা একদমই ছোট সাইজের নজেল। এই নজেলগুলো আপনারা যে ৳১২০ দামের নজেলের সেট পাওয়া যায় তার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। অবশ্য আলাদাও পেয়ে যাবেন, দোকানে যেয়ে একটু খুঁজলেই পেয়ে যাবেন। তবে এই নজেলের নাম্বার নাই তাই এজন্য আরকি বলে দিতে পারলাম না। নিচে আমি ছোট্ট সাইজের স্টার নজেল দিয়ে বর্ডার ডিজাইন করে নিচ্ছি। আর এই কেকটা খুবই সিম্পলের মধ্যেই ছিল। আর যে আপু অর্ডার করেছিলেন সে আপু ছিলেন আমার রিপিট কাস্টমার। আপু বলে দিয়েছিলেন আমাকে ডিজাইন। তো সেই রেফারেন্স পিক অনুসারেই আমি করেছি। আর মাঝখানে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে হার্ট শেপ ছোট, ছোট করে নিয়েছি আর যা লেখার ছিল সেটাও আমি অফ স্ক্রিনে লিখে নিয়েছি।
আজকে অনেক সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করব। তো সেই কেকটার জন্য আমার কাছে কেক মোল্ড ছিল না, তাই এখানে সুইস রোল মোল্ডে আমি কেকটা বেক করে নিয়েছি। এখানে 2.5 পাউন্ড কেক আমি বেক করে নিয়েছি। এইটার মোল্ডের সাইজ হচ্ছে 8 বাই 10 ইঞ্চি। আর এটা যেহেতু কেকটা যেহেতু অনেক পাতলা, মানে আকারে বড় করে ফেলেছি, তাই আমি 2টা লেয়ারে কাট করে নিয়েছি। 3টা করলে বেশি পাতলা হয়ে যাবে। উপরের কিছু অংশ কেটে সরিয়ে নিয়ে কেকের মাঝখানে আমি কাট করে নিলাম। কেক বোর্ড নিয়েছি আমি এখানে 12 ইঞ্চি, কারণ কেকটার যে ডিজাইন হবে সেই ডিজাইনের জন্য কেক বোর্ডটা আমাকে বড় নিতে হতো। এই জন্য আর কি কেক বোর্ডটা আমি বড় নিয়েছি। কেকের লেয়ারগুলো যেভাবে দেখলেন সেভাবে বসিয়ে দিয়ে সুগার সিরাপ, চকলেট গানাশ এবং চকলেট ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার আমি সাজিয়ে নিলাম। তারপরে আবার দিয়ে দিলাম চকলেট গানাশ। চকলেট গানাশটাকে আমি সমান করে নিয়ে কেকের আরও একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাকেও কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা আসলে আমি যে থিম কেকটা বানাচ্ছি তার জন্য আমার মাঝখানে এই শেপটা দরকার ছিল, তাই আমি মাঝখানে একটু ফাঁকা রেখে দিলাম। অল্প একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নিব। এখানে আমার উচিত ছিল সাদা ক্রিম দিয়ে কোট করে নেওয়া। সাদা তো সমস্যা হবে না, কারণ উপরে যখনই সাদা কালার থাকে তখন দেখা যায় কি নিচে যদি চকলেট ক্রিম থাকে তাহলে উপরে একটা কালার ভেসে ওঠার চান্স থাকে। তো আমি এই যে মাঝখানে একটু শেপ দিয়ে দিলাম। এখন অবশ্যই বুঝতে পারছেন এটা হবে আসলে একটা বই থিম কেক। তো এই জন্যই আর কি আমাকে কেকটা কাটতে হয়েছে। আর এখানে আমি এই যে সাদা ক্রিম দিয়ে নজেলের সাহায্যে সাইড দিয়ে ক্রিমটাকে দিয়ে নিয়ে উপরের ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। এই কেকের উপরে যেহেতু স্মুথ ফিনিশিংয়ের দরকার ছিল তাই একটু সমস্যায় পড়তে হয়েছিল, মানে অনেক বেশি সময় লেগেছিল। সাইডে যেমন জিগজ্যাগ ডিজাইন ছিল, মানে বইয়ের পাতার মতো ডিজাইন হবে, তাই জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে টানলেই সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছিল। উপরে যে স্মুথ ফিনিশিং এটা সহজে আসতেই চাচ্ছিল না। তো আমার কাছে এই যে এই ট্রান্সপারেন্ট শিটের যে আপনার এই স্ক্র্যাপারটা থাকে, এই স্ক্র্যাপারটা ছিল, তাই অনেকটা সুবিধা হয়েছিল। এটার দাম সম্পর্কে আমি জানি না, তবে এইটা দিয়ে খুবই সুন্দর মতো আমি কেকটাকে ফিনিশিং করতে পেরেছি। যে কোনো বেকিং শপেই আপনারা এই স্ক্র্যাপারটা পেয়ে যাবেন। তো আমি সাইডে এবং উপরে হচ্ছে ছোটো স্টার নজেল দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি। কেকটা পুরোটাই কাস্টমাইজড, শুধু আপু যে রেফারেন্স পিক দিয়েছিলেন সেটা শুধু কালারটা চেঞ্জ হয়েছে। এখানে আমি কিছু গোলাপ ফুল বসিয়ে দিব, আগে থেকেই আমি বানিয়ে রেখেছি সাদা এবং চকলেট কালারের। তো সেগুলোই আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম যেন একটু শক্ত হয়, বসাতে যেন সুবিধা হয়। সেগুলোই আমি সুবিধা মতো বসিয়ে দিচ্ছি। এই কেকটার ফাইনাল ডেকোরেশন দেখলে আপনার কাছেও অনেক ভালো লাগবে, আমার কাছেও সত্যি অনেক ভালো লেগেছিল। আর কিছু কিছু কাজ থাকে না যে অর্ডার আসলে মনে হয় না যে কত টাকা রাখবো বা দাম কত টাকা রাখা উচিত বা কাস্টমাইজ চার্জ, মনে হয় যে না আমি করি, আমি তো কখনো করি নাই, ভালো লাগা থেকেই আসলে করতে ইচ্ছা করে। তো এই কেকটাও ছিল সেম। আর আমি করেছিলাম আমার রিপিট কাস্টমার একজন আপুর জন্য। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই টাইপের কেক করার, কিন্তু সময় সুযোগ সেরকম হচ্ছিলই না, বা এই টাইপের কেক আসলে কেউ চাচ্ছিলও না। তো ফাইনালি আমার রিপিট কাস্টমার আপু এই কেকটা অর্ডার করেছিলেন তাদের অ্যানিভার্সারি উপলক্ষে। এখানে আমি পাইপিং ব্যাগের মাথাটা ভি শেপ কাট করে দিয়ে এখানে আমি পাতা করে দিচ্ছিলাম। নজেল ছাড়াই কিন্তু সুন্দর করে পাতা করে নেওয়া যায়। এই ভিডিও কিন্তু আমার অনেক দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা ফলো করে বা আজকের ভিডিওর স্ক্রিনে একটু খেয়াল করেই এভাবে পাইপিং ব্যাগের মাথাটা কাট করে নিয়ে সুন্দর সুন্দর পাতা বানাতে পারবেন। উপরে আমি কিছু লিখে নিয়েছি যে আপু যা লিখতে বলেছিলেন। আপু হচ্ছে আপুর অ্যানিভার্সারি উপলক্ষে এই কেকটা নিয়েছিলেন বলেছি। আসলে এই কেকটা কাছ থেকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল, মানে কাজ করার পর মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ এরকম। তো এই ছিল ব্যাপার, আপনাদের কাছে কেমন লাগলো জানি না, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। নতুন অবস্থায় আমাদের কেক বেসটা ঠিকঠাক মতো বেক করতে পারলেও সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় কেকের ফিনিশিং নিয়ে। কেকের উপরে সুন্দর স্মুথ ফিনিশিং আনার জন্য কেকটাকে ডেকোরেশন করে, মানে ক্রাম কোট করে ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। তারপর উপরে ক্রিম সমানভাবে পাইপিং ব্যাগের সাহায্যে অথবা পাইপিং ব্যাগের মধ্যে বাস্কেট নজেল নিয়ে আপনারা সুন্দরভাবে কেকটাকে কভার করে নেবেন। তারপর প্যালেট নাইফ অথবা স্ক্র্যাপারের সাহায্যে আলতো হাতে এটাকে ফিনিশিং দিতে হবে। ক্রাম কোট করা অবস্থায় যদি ফ্রিজে সেট করে নেন তাহলে এই ফিনিশিং দেওয়ার সময় কেকের যে ক্রাম এগুলো উপরে উঠে আসে না। আর কেক সাথে সাথে ক্রাম কোট করে যদি ফিনিশিং দিতে যান তাহলে কেকের যে ক্রামটা থাকে সেটা উপরে ভেসে ওঠে, দেখতে ভালো লাগে না। কেকটাকে ফিনিশিং দিয়ে আমি এখানে প্যালেট নাইফ মাঝখানে ধরে আলতো হাতে ডিজাইন করে নিলাম। আগে থেকে করে নেওয়া চকলেট গানাশ এখানে আমি সাইড দিয়ে ড্রিপিং করে দিচ্ছি। কেকের ডিজাইনটা ছিল কাস্টমাইজ ডিজাইন, তো এভাবেই আমার ডিজাইন করতে হতো। এখানে অনেকেই স্পুন দিয়েও করে, তবে নতুন অবস্থায় আপনারা পাইপিং ব্যাগের মধ্যে গানাশ নিয়ে এভাবেই ড্রিপিং করে দিবেন, দেখতে ভালো লাগবে।
1M নজেল দিয়ে আলতো হাতে আমি কিছু রোজ করে দিচ্ছি। এই ডিজাইনগুলো বারবার প্র্যাকটিস করতে করতেই দেখবেন অনেক বেশি সুন্দর হবে। এই নজেলের ডিজাইনগুলো বারবার প্র্যাকটিস করার বিষয় আসলে। প্রথমে আপনার ডিজাইনটা ভালো আসতে চাইবে না, কিন্তু বারবার প্র্যাকটিস করলেই দেখবেন একটা সময় অনেক সুন্দর হবে। ছোট ছোট যে ডিজাইনগুলো করে দিচ্ছি, এটা হচ্ছে 195 নাম্বার নজেল দিয়ে করে দিচ্ছি। এই সেম ডিজাইনটা কিন্তু 6B নজেল দিয়েও করে দিতে পারবেন। তো ফ্লাওয়ার আর্ট করা হয়ে গেলে এখানে আমার যা লেখার ছিল সেটা আমি ফন্ট এনে লিখে দিয়েছি এবং উপরে দিয়ে দিচ্ছি সুগার বল। ক্রিমটাকে ভালোভাবে সেট করে নিয়ে তার উপরে সুগার বল বসালে তাহলে আর সুগার বলগুলো একদম গলে যাবে না। তাছাড়াও সাথে সাথে কেক ডেকোরেশন করে ক্রিম সেট করার টাইম না পেলে উপরে সুগার বলগুলো যদি সাথে সাথে বসান তাহলে সাথে সাথে ওভাবেই ডেলিভারি করে দিবেন। মানে ক্রিম দিয়ে ডেকোরেশন করার সাথে সাথে যদি সুগার বল দেন সেক্ষেত্রে সুগার বলগুলো গলে যেতে পারে। সাইড দিয়ে কিছু আমি গোল্ড লিপ বসিয়ে দিলাম কেকের এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। ডিজাইন করার সময় অনেকেই শেড কালারের ডিজাইনগুলো করতে পারেন না। তো এখানে আমি র্যাপিং পেপার নিয়েছি আর এই পেপারের 2 সাইডে দিয়ে দিচ্ছি 2টা কালার। এক পাশে পিঙ্ক কালার আর অন্য পাশে দিয়ে দিচ্ছি হোয়াইট কালার। তো যে কালারটা আপনাদের প্রয়োজন সেই কালারটাই কিন্তু এভাবে নিয়ে নিতে পারেন, বা আপনারা যেভাবে শেড কালারটা আনতে চাচ্ছেন ঠিক সেইভাবে পাইপিং ব্যাগের মধ্যে অথবা র্যাপিং পেপারের উপর এভাবে কালারটা সেট করে নিয়ে র্যাপিং পেপারের 2টা পাশ সুন্দর করে মুড়িয়ে দিবেন যেন ক্রিমটা উপরের দিকে বের না হয়ে আসে। তারপর অন্য পাশটা কাট করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে এভাবে নিয়ে নজেল দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। এখানে কেকের উপরে আমি 1M নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আপনারা যে কোনো নজেল দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। শুধু পাইপিং ব্যাগের মধ্যে অথবা র্যাপিং পেপারের উপরে কালারটা সুন্দর করে সেট করে নিয়ে এভাবে ডিজাইন করে নিলেই আপনি আপনার পছন্দ অনুযায়ী শেড কালারগুলো করে নিতে পারবেন। এখানে আমি শেড কালার করে নেওয়ার পর 2টা বাটারফ্লাই বসিয়ে দিলাম। আর এই ক্রিমটাকে আমি 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এবং ডেলিভারির আগ মুহূর্তে আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। আর ফন্ডেন্ট টপারের উপরে কিছু লেখা ছিল, সেই টপারটাও আমি রেডি করে বোর্ডের উপরে সেট করে দিলাম হালকা একটু ক্রিম দিয়ে। বেশিরভাগ কাস্টমারই চেয়ে থাকেন সিম্পল ডিজাইন। কেকের মধ্যে ক্রিম দিয়েই যেন ডিজাইন থাকে আর পরিমাণেও যেন ক্রিম কম থাকে। তো যারা কম ক্রিম পছন্দ করেন খেতে এবং ক্রিম দিয়েই কেকটাকে ডিজাইন করে নিতে চান তারা কিন্তু এই টাইপের সিম্পল ডিজাইনগুলো করে নিতে পারেন। এখানে 1 পাউন্ড কেক বেস আমি রেডি করে নিয়েছিলাম, একদম ক্রাম কোট করে ফিনিশিং করে উপরে ছোট্ট সাইজের স্টার নজেল দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি। এই ছোট্ট সাইজের স্টার নজেল দিয়ে বিভিন্ন ডিজাইন করা যায় এবং দেখতে ভীষণই ভালো লাগে। জাস্ট নজেলটা আঁকাবাঁকা করে বিভিন্ন শেপে ঘোরাবেন, বিভিন্ন ডিজাইন হয়ে যাবে। আমার অনেক নতুন আপুরাই জিজ্ঞাসা করেন যে একটা নজেল দিয়ে কতগুলো ডিজাইন করা যায়। আসলে একটা নজেল দিয়ে অনেকগুলো ডিজাইন আপনি করে নিতে পারবেন। সেম নজেল দিয়েই আমি উপরে হচ্ছে আবারও সেম রাউন্ড ডিজাইন করে নিচ্ছি। ওই যে বললাম না যে একটা নজেল দিয়ে আপনি অনেকগুলো ডিজাইন করে নিতে পারবেন। যেমন এই কেকের মধ্যেই 3টা ডিজাইন আমি করে দিলাম। আর উপরে দিয়ে দিচ্ছি আমি সুগার বল। তো এইরকম সিম্পল কেক কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর যে কেউই কিন্তু অনেক বেশি পছন্দ করেন। দেখেন পারফেক্ট কেক, পারফেক্ট মোল্ড সব কিছু মিলিয়ে কেকটার লুকটা কিন্তু প্রথমেই অনেক সুন্দর লাগছে। একটা কেক বেক হওয়ার পর যদি এরকম লুক আসে প্রত্যেকটা বেকারের মনে হয় অনেক বেশি শান্তি লাগে। তো এখানে আমি মোল্ডটা মেপে কিন্তু দেখিয়ে দিলাম। এখানে 11.5 বাই 8 ইঞ্চি মোল্ড এটা। এখানে আমি 5টা ডিমের কেক বানিয়েছি। অনেকে জিজ্ঞাসা করেন যে কয়টা ডিমের কেক বানিয়েছেন। আসলে ডিম যদি হচ্ছে ডিমের উপর ওভাবে নির্ভর করা যায় না। ডিম কখনো ছোট থাকে, বড় থাকে। তবে 1 পাউন্ড কেকের জন্য আমরা 2টা ডিম আর কি নেই। তো সেই ক্ষেত্রে 5টা ডিমের জন্য এখানে 2.5 পাউন্ড কেক হবে। আর আমি ডিম সবসময় কেনার সময় একটু বড় সাইজের গুলো নেই, যেন 50 থেকে 60 গ্রাম হয় এরকম। আপনারাও একটু বড় ডিম বাছাই করে নেবেন, কারণ বড় ডিম যদি হয় তখন কিন্তু কেকটা একটু ফুলেও বেশি, তাই না? ওজনেও একটু বেশি আসে। আর এই তো আমি কথা বলতে বলতেই মোল্ড থেকে সাবধানতার সাথে নাইফ দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিলাম এবং সাবধানতার সাথে মোল্ড থেকে আমি কেকটাকে বের করে নিব। কেকটাকে স্পঞ্জ কেক একটু সাবধানতার সাথে বের করে নিতে হয়, আর ঠান্ডা অবস্থায় যদি বের করে নিতে পারেন তাহলে বেশি ভালো। গরম অবস্থায় বের করতে গেলেই দেখা যায় অনেক সফট, তো ভেঙে যায়। তো এই যে দেখেন আমার কেকের সাইজটা, এখান থেকে 2টা লেয়ার কিন্তু খুবই সুন্দর মতো আমি করতে পারবো। তো এখানে আমি বোর্ড নিয়েছি 12 বাই 12 ইঞ্চি, কিন্তু আমার কাছে বড় বোর্ড সেই সময়ে ছিল না, আর এটা দিয়েও আমার কাজ চলে যেত। আপু যেহেতু অল্প সময়ের মধ্যে অর্ডার করেছিলেন এবং নিয়েছিলেন, যদিও আপু আমার রিপিট কাস্টমার ছিলেন, কিন্তু আপুর নাকি প্ল্যানই ছিল না। পরে আর কি বাবুর জেদে আর কি প্ল্যান হয়। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে কেকটা কিন্তু আমি সুন্দর করে কেটে নিলাম। এখানে বোর্ডের উপরে আমি সামান্য ক্রিম দিয়ে কেকের যে উপরের অংশটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো
মতো সুগার সিরাপ দিয়ে দিলাম। চাইলে কিন্তু উপরের এই লেয়ারটা আপনারা তুলে রাখতে পারেন। এটা এমনি খেতেও ভালো লাগে। আবার কেকের মধ্যে থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই। এটা খুবই সফট, দেখে মনে হচ্ছে একটু শক্ত কিন্তু খুবই সফট, খেতে ভালো লাগে আরকি। তো সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। হুইপড ক্রিমটাকে আমি ভালো মতো দিয়ে দিচ্ছি। আর যিনি অর্ডার করেছিলেন আপু বলেছিলেন যে পরিমাণে একটু যেন আমি ক্রিম আরকি বেশি দেই। তো বেশিই দিচ্ছি। আর উপরেও যেহেতু ক্রিম থাকবে তাই আরকি সব দিকে ব্যালেন্স করা। তো এই যে ক্রিমটা দিয়ে আমি ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে উপরে হচ্ছে আরো একটা লেয়ার বসিয়ে দিব এবং সাইডেও আমি ক্রিম দিয়ে নিই। উপরে হচ্ছে আমি এই যে একদম নিচের যে লেয়ারটা ছিল উপরে আমি সেই লেয়ারটা দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি চতুর্দিকে যেন সমান হয়। এরপর আবারও আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে ভালো মতো সুগার সিরাপ দিতে হবে, কোথাও কম বেশি যেন না হয়। এই যে আমি ব্রাশের সাহায্যে কিন্তু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে আপনার কিন্তু আর কোথাও বেশি কম এরকম হবে না। সুগার সিরাপ বেশি হয়ে গেলে কেকটা কিন্তু ভেজা ভেজা লাগে, খেতে একদমই ভালো লাগে না। তাই সুগার সিরাপ পরিমাণ মতো দিবেন। আবার সুগার সিরাপ যদি কম হয়ে যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগে না। স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া খেতেই পারবেন না। সুগার সিরাপ ক্রিম ছাড়া খেতে গেলে দেখবেন যে গলায় আটকে আসবে। তো এই তো আমি হচ্ছে যে ক্রিমটাকে সমান করে নিয়ে সাইডটাকেও আমি সমান করে মানে ক্রাম কোট করে নিব খুবই ভালো মতো। আপনি যদি কেকের ক্রাম কোট ভালো মতো করতে পারেন উপরে ফিনিশিং দেওয়ার সময়, আর যে কেকের ক্রামগুলো এগুলো কিন্তু কেকের উপরে ভেসে উঠবে না। এইবার আমি হচ্ছে একটু কালার ক্রিম দিয়ে মানে হালকা একটু পিঙ্ক কালার দিয়ে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, হালকা একটু পিঙ্ক হবে সেই কালার ক্রিম দিয়ে আমি সাইডে নজেলের সাহায্যে কেকটাকে কভার করে নিচ্ছি। ভালো মতো সব দিকে ক্রিম দিয়ে নিচ্ছি সমান করে। তারপর আমি হচ্ছে স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে দিব। ইতিমধ্যে আপনারা আমার অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে আমি স্ক্র্যাপারের সাহায্যেই ফিনিশিং দিয়ে দিচ্ছি এবং প্যালেট নাইফ দিয়ে উপরে ফিনিশিং দিয়ে দেই। আসলে কাস্টমারের তরফ থেকে কোনো ধরাবাঁধা নিয়ম থাকে না, তাই আমি আমার মতো করে দেই। যেহেতু এভাবে করলে অনেকটা কম সময় লাগে, আর স্মুথ ফিনিশিং দিতে গেলে অনেক বেশি সময় লাগে, তাই আর কি ডেকোরেশন সুন্দর এবং সময় কমের মধ্যে যেটা আর কি করে দেওয়া যায়। তো উপরে আমি ব্রেড নাইফ দিয়ে ক্রিমটাকে একটু সমান করে নিচ্ছি। ক্রিমটা সমান হয়ে গেলে উপরে হচ্ছে আমি প্যালেট নাইফের সাহায্যে ডিজাইন করে দিব। দেখেন এটা কিন্তু হালকা পিঙ্ক কালার, আমি আবারও বলে দিচ্ছি এই কালারটা না রেড মানে স্ট্রবেরি রেড আছে সেটার সামান্য একটু কালার দিয়ে আমি এই কালারটা এনেছি, খুবই সামান্য। তো এই যে প্যালেট নাইফ দিয়ে দেখেন কেকের মধ্যে একটা ডিজাইন করে দিচ্ছি, এই জন্য কিন্তু আর কেকে আলাদা স্মুথ ফিনিশিং এর আমার দরকার হইলো না। তো এখানে আমি এই যে প্যালেট নাইফ দিয়ে সমান করে দেওয়ার পর আমার মনে হচ্ছিল যে যেহেতু ছোট বাচ্চার জন্য হবে উপরে একটু যদি কালারিং করা যায় তাহলে দেখতে বেশি ভালো লাগে, তাই আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে আর কি অর্ধ গোলাপ করে দিচ্ছি। এইটা হচ্ছে 1M নজেল না, 1M নজেলের যে ছোট আছে দেখতে অনেকটা স্টার নজেলের মতো কিন্তু ডিজাইন করলে 1M নজেলের মতোই হয়, সেটা দিয়েই করে দিচ্ছি। কারণ কেকের সাইজ অনুসারে আমার মনে হচ্ছিল যে ওইটা দিয়ে করলে অনেক বেশি বেশি বড় লাগবে। এখানে আমি দুইটা কালারের কাজ করেছি, এটা হচ্ছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা কালার এনেছি আমি সামান্য পরিমাণ রেড ম্যানের ব্লু কালার দিয়ে সাদা ক্রিমের মধ্যে দিয়ে। তো এই যে আমার ফুল করা হয়ে গেছে আর আমি সাইডেও স্টার নজেল দিয়ে একটু ডিজাইন করে দিই যেন হচ্ছে দেখতে বেশি ভালো লাগে, একটু মানে ভরাট থাকে এরকম। আর মাঝখানে হচ্ছে আমি লিখে নিব, যেহেতু বললাম যে একটা ছোট বাচ্চার। আর নিচে আমি না আমার হঠাৎ করেই মনে হলো যে নিচে একটু বর্ডার ডিজাইন দিয়ে দিই, মানে প্রথমে আমি ভুলে গেছিলাম, এখানে ছোট নজেল নিলে হয়তো বা বেশি ভালো লাগতো। তো উপরে যে ফ্লাওয়ার করে দিয়েছি ওই সেম নজেল দিয়েই আর কি আমি নিচে বর্ডার ডিজাইন করে দিচ্ছি। যেহেতু বোর্ডটা ছোট হয়ে গেছে সাইডে ডিজাইন করলে খুব একটা ভালো লাগবে না, মানে ক্রিম বোর্ড ধরতেই পারবো না, এই জন্য আর কি আমি শুধু সামনে এবং পিছনে করে দিয়েছি, দুইটা সাইডে আর করি নাই। তারপরেও কিন্তু ভালো লাগছিল। আর সাইডে আমি একটু ওই শেড কালারের মতো করে দিছি, ওইটা অফ স্ক্রিনে হয়ে গেছে। আর এখানে আমি ডার্ক চকলেট মেল্ট করে হ্যাপি বার্থডে টপারের মধ্যে আমি লিখে নিয়েছি হ্যাপি বার্থডে। আর রায়ানের নামটাও আমি রায়ান লিখে নিয়েছি যেন বেবি দেখে খুশি হয়। উপরে আমি কিছু মিল করে কেকের কালারের সাথে মিল করে পিঙ্ক কালারের, এটা পিঙ্ক আসলে হয় নাই, এটা কেমন যেন হয়েছে, আমি পিঙ্ক কালারই মিক্সড করছিলাম, অনেকটা মিষ্টি কালারের মতো হয়েছে না। তো এই টপারগুলো হচ্ছে যে আমি কেকের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই যে কেকের উপরে কিছু বুলেট সুগার বল এগুলো ডেকোরেশনের জন্যই দিয়ে দিলাম। তো তারপরে এই তো কেকের আমার ফাইনাল ডেকোরেশন কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন। যার জন্য করেছিলাম সে তো ভীষণ খুশি। আর আপু বরাবরই আমার উপর ডিপেন্ড করে জন্যই আমার উপরই ডিজাইন ছেড়ে দেয়। তো আমি আমার পছন্দের এই যে ডিজাইন একটা করে ফেললাম। কেকটাকে আগে ইচ্ছা মতো কাটি, তারপর যা হয় হবে। ৮ ইঞ্চি স্কোয়ার মোল্ডে আমি ২ পাউন্ড কেক বেক করে নিয়েছি। এই কেকটাকে এখন আমার ইচ্ছা মতো কাটতে হবে। এই সুন্দর কেকটাকে কি কাটতে ইচ্ছে করে বলেন? কিন্তু উপায় নাই, কেকটাকে কাটতে হবে। কারণ কাস্টমার আমাকে যে ডিজাইনটা পাঠিয়েছে, এই কেক না কাটলে সেই কেকটা আর আমি বানাতেই পারবো না। তো প্রথমবারের মতো আমি বানাতে যাচ্ছি হচ্ছে বিমান থিম কেক। তো এই বিমান কেক বানানোর জন্য আমার কাছে কোনো রকম মোল্ড ছিল না, আর হঠাৎই অর্ডার এসেছিল। মোল্ড পাওয়া যায় কিনা আমি জানি না। কেকটা অর্ডার করেছিলেন বড় ভাই। তো আমি এই জন্য ৮ ইঞ্চি স্কোয়ার মোল্ডে ২ পাউন্ড কেক হচ্ছে বেক করে নিয়েছি।
কেকটা ডেকোরেশন করে নিব। তো তার জন্য আমি কেকটা কেটে আগে হচ্ছে সাইজ করে নিচ্ছিলাম। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। তো মাঝখানের যে লেয়ারটা হবে সেটা মাঝখানের যে পার্টটা হবে সেটা আমি ৩ টা লেয়ারে কাট করে নিয়েছি। সাইডের অংশগুলো আমি ২ টা লেয়ারে কাট করে নিচ্ছি। এই যে মাঝখানে কেমন করে যে কি করছি আসলে হুটহাট অর্ডার আসলে যা হয়। আর যেহেতু প্রথমবারের মতো বানাতে যাচ্ছিলাম তো একটু ভয় হচ্ছিল যে আসলে ঠিকঠাক হবে কিনা। তো একটা মজার বিষয় আছে সেটা আমি পরে বলবো, এখন বলবো না। মানে ভিডিওটা দেখতে থাকেন, বলবো যে এই কেকটা নিয়ে আসলে কি হইছে পরে। তো এখানে আমি হচ্ছে যে কেটে নিয়ে পাখা বানিয়ে নিলাম। তারপরে কি যে করে নিলাম, মানে আমি ইউটিউবে আর কি সার্চ করেছিলাম। তো সেরকম আসলে ভিডিও পাই নাই। তো গুগল থেকে আর কি কালেক্টেড পিক নিয়ে সেভাবেই আর কি করছিলাম। তো ভাইয়াও আর কি বলেছিলেন যে এভাবেই আর কি হচ্ছে যে বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে মাঝখানের শেপটা আগে দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি সাইডে পাখাগুলো দিয়ে দিব। সেরকমই করে নিচ্ছিলাম। ক্রিম, চকলেট গানাশ, সুগার সিরাপ এগুলো দিয়ে। তো সাইডে হচ্ছে যে আমি এই যে পাখা যেগুলো হবে প্লেনের সেগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। সাইডেও হচ্ছে যে কোনাকুনি মানে অংশগুলো এই যে মাঝখানে একটু কেটে শেপ দিয়ে নিচ্ছিলাম। আসলে কিছু বিষয় থাকে না যেগুলো হচ্ছে যে বলে কখনো বোঝানো যায় না। তো সেম আসলে আমি পিকচার দেখে আমার যেটা মনে হচ্ছিল যে এটা করা দরকার। তো সেভাবেই আর কি আমি করে নিচ্ছিলাম। তো এই কেক ডেকোরেশন করার পর আমার মনে হচ্ছিল যে এটা কি হলো, এটা কি হলো? মানে কেক তো আপনাদের মেহেরিমাকে আমি দেখানোর পর মানে কেন জানি আমার মনে হলো যে ওকে দেখাই দেখি ও কি বলে। তো ওকে দেখানোর পরই বলতেছে কি, "আম্মা প্লেন কেক?" মানে তখন সত্যিই বিশ্বাস করেন যে তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে মনে হয় হইছে। কিন্তু মানে তার আগ পর্যন্ত এই কেকটা করে আমি মানে ভালো লাগছিল না যে হাতে সময় পেলে হয়তোবা আরো সুন্দর করে করতে পারতাম। বা আরো সুন্দর করে করা যেত বা অন্য কেউ এই অর্ডারটা পেলে হয়তোবা আরো সুন্দর করে করত। কিন্তু আসলে ১ম বার আর কিভাবে কি করব আমি বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, ভিডিও তো ওভাবে পাইনি। ছবি দেখেই আর কি আন্দাজ করেই হচ্ছে যে করা। এইজন্য হয়তোবা খুব একটা ভালো ফিনিশিং আমি আনতে পারিনি। হয়তোবা নেক্সট টাইম এই টাইপের অর্ডার পেলে আরো সুন্দর করতে পারবো। তো ওই যে আপনাদের মেহেরিমা যখন বলেছিল যে, "আম্মা প্লেন।" তো তখন আমি সত্যিই আর কি আমার অনেকটা ভালো লেগেছে যে মেয়ে যেহেতু এত ছোট মেয়ে যেহেতু বুঝতে পারছে যে এটা প্লেন, তার মানে হয়তোবা প্লেন শেপ হইছে আর কি। তো এই ছিল ডেকোরেশন। তো নতুন অভিজ্ঞতা হলো। তো এরকম কেকের কাজ পেলে কিন্তু ভালোই লাগে। নতুন অভিজ্ঞতা। এইজন্য এই টাইপের কাজগুলো কিন্তু আমার একদমই না করতে ইচ্ছা করে না। কিন্তু বিশ্বাস করেন এই কাটিং করে কেকটা ডেকোরেশন করতে যে পরিমাণ টাইম আমার লাগছে, মানে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা লাগছে। মানে কাটিং করে কোনটা কোন পাশে দিব, কিভাবে করব এগুলো ভাবতে আসলে অনেকটা সময় চলে গেছে। ১ম বারের মতো আমি টুইন কেক করব টুইন বাবুর জন্য। এটা আমার একটা রিপিট কাস্টমার আপুর অর্ডার ছিল। তো নরমাল বোর্ডে এই কেকটা ডেকোরেশন করা যেত না। তো আমি এখানে বোর্ড বানিয়ে নিয়েছি এবং ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। এই টাইপের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। সেই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে বোর্ড বানিয়ে নিতে পারবেন আপনার কেকের সাইজ অনুসারে। এখানে আমি এই কেকগুলোকে ৬ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি স্কয়ার। একটু কোনাকুনিভাবে কেকের উপর বসিয়ে দিয়ে মাঝখানে একটু কাট করে নিয়ে ভিডিও স্ক্রিনে যেভাবে দেখলেন ওভাবেই কেটে নিয়ে একটার সাথে আরেকটা বসিয়ে দিলাম। যেকোনো কেকই যখন আপনি ১ম বার করবেন তখন কিন্তু একটু হলেও আপনাকে সমস্যা ফেস করতে হয়। মানে কি করব, কোথায় থেকে করব এগুলো ভাবতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই কেকটাও করার পরে আমার মনে হয়েছিল যে এভাবে না করে এভাবে করলেও হয়তো সময়টা কম লাগতো। আসলে এই ডিজাইনটা মানে করছিলাম, আপু আসলে একটা রেফারেন্স পিক দিয়ে বলেছিলেন যে শেপটা এরকম হবে আর ডিজাইনটা আপনি আপনার মতো করে দিন। তো আপু যেহেতু রিপিট কাস্টমার ছিল, রিপিট কাস্টমারে কাজ করার শান্তি একটাই যে সে আমার কাজের উপর হচ্ছে সন্তুষ্ট থাকে। টেস্ট নিয়ে তো কোনো কমপ্লেন নাই জন্যই সে ২য় বার, ৩য় বার অর্ডার করে। তো রিপিট কাস্টমারের কাজ করার সময় খুব শান্তিই লাগে সত্যি কথা বলতে। যে সে আমার কাজের ধরনটা জানে, সে আমার কাজটা জানে। তো নিশ্চিন্তে মনে কাজ করা যায় আরকি। তো আপু বলেছিলেন যে, "আপু শেপটা এরকম রেখে আপনি আপনার মতো করে দিন।" তো আর শেপটা ঠিক রেখে আমি আমার মতো করছি। আসলে ১ম বার টুইন কেক করতে যাচ্ছি টুইন বাবুর জন্য। তো ওরকম কোনো আসলে মাথায় কিছু আসছিল না। তো আর কি কেকটাকে রেডি করার পর আমার মনে হচ্ছিল যে না এভাবে না করে এভাবে করলেও পারতাম। তো নেক্সট টাইম এই টাইপের অর্ডার আসলে কিন্তু হচ্ছে যে অবশ্যই আমি আরো ভালো করতে পারবো। কারণ এই যে ১ম বার করতে যেয়ে যে সমস্যাগুলো আমি ফেস করেছি এগুলো নেক্সট টাইম অবশ্যই আর হবে না। কোনো কাজই যখন ১ম আপনি করতে যাবেন টাইমটা কিন্তু একটু বেশিই লাগে। দেখেন এখানে কিন্তু আমি মার্ক করে নিয়েছিলাম। তারপরেও কি যেন মনে হলো, পরে আমি শেপটা একটু বাঁকা করে হচ্ছে যে ডিজাইন করে দিছি। করার পরে দেখি যে আর ভালো লাগতেছে না। পরে আর কি ওখান থেকে ক্রিমটা তুলে নিলাম। নেওয়ার পরে হচ্ছে যে মাঝখানে কিন্তু দাগ পড়ে গেছে। তো দাগ পড়ে যাওয়া পুরোটা সাদাই রাখতে চেয়েছিলাম। কিন্তু মাঝখানে যখন দাগ পড়ে গেছে তখন আবার ভাবলাম যে
না ওইটা আবার ফিনিশিং করতে গেলে তার থেকে ভালো ব্রাশ দিয়ে আমি মাঝখানে ডিজাইন করে দিই। তো মাঝখানে হচ্ছে যে আমি সুন্দর করে ডিজাইন করে দিলাম। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর উপরে এবং নিচে যে ছোট একটা স্টার নজেল দিয়ে আমি বর্ডার ডিজাইন করে দিচ্ছিলাম। তো যেহেতু ছেলে বেবি তাই হচ্ছে যে আর কি আমি ব্লু কালারের মধ্যে রেখেছি। আর এখানে যা লেখার কথা ছিল আমি সেগুলো লিখে দিয়ে কিছু সুগার বল এড করে দিয়েছি। তো আসলে দেখতে অনেক সুন্দরই লাগছিল আর আপু পছন্দ করেছে এবং ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। মানে ছবি তোলার মধ্যেও কিন্তু কেকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে এবং ভিডিও অ্যাঙ্গেল। তো ভিডিওর এই অ্যাঙ্গেল থেকে আসলে বোঝা যাচ্ছে না যে কেকটা কত সুন্দর হইছে। সত্যি বলতে আসলে কেকটা অনেক সুন্দর হইছে। আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। তবে আমার মনে হয়েছে যে কিছু, কিছু ক্ষেত্রে যে এভাবে না করে এভাবে করলেও হয়তো ভালো হতো। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো হবে। যখন আপনি অল্প ওজনের কেক অর্ডার করবেন এবং অনেক মানুষকে খাওয়াতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই স্কোয়ার কেকগুলো পছন্দ করতে হবে। এতে করে হবে কি স্কোয়ার কেকগুলো যেহেতু খুব সহজেই কাটিং করা যায় এবং অনেকগুলো পিস হয়, রাউন্ড কেক কিন্তু তুলনায় আপনি সেম ওজনের অতগুলো পিস করতে পারবেন না এবং সবগুলো পিসও কিন্তু ওভাবে সমান হয় না। তো এই কেকটা 3 পাউন্ডের আমি 10 ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেক করে নিয়েছি। আর বোর্ড নিয়েছি এখানে 12 ইঞ্চি। এখানে কেকটাকে 2টা লেয়ারে কাট করে নিয়েছিলাম। বোর্ডের উপরে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা লেয়ার বসিয়ে ভালো করে সেট করে দিয়ে উপরে সুগার সিরাপ এবং পরিমাণ মতো ক্রিম দিয়ে মোটামুটি সমান করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো ক্রিম দিলেই হবে, পরিমাণে যেন অনেক বেশি ক্রিম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই স্পঞ্জ কেক ক্রিম ছাড়া ভালো লাগে না, তবে অতিরিক্ত ক্রিম দিলেও কিন্তু খেতে ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিলাম হোয়াইট চকলেটের গানাশ। আর হোয়াইট চকলেট দেওয়ার কারণে ভ্যানিলা কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আপু ভ্যানিলা কেকের মধ্যে কি ইউজ করলে কেকের টেস্ট বেড়ে যায়। তো আপনারা হোয়াইট চকলেট গানাশটা ইউজ করতে পারেন। গানাশটা দেওয়ার পরে কেকের যে একদম নিচের লেয়ারটা থাকে সেই লেয়ারটাই আমি উপরে দিয়ে দিলাম। যেহেতু কেকটাকে আমি 2টা লেয়ার করেছিলাম, তাই উপরের লেয়ারটা আমি নিচে দিয়েছি আর নিচের লেয়ারটার পাশ যেহেতু একদম সমান থাকে সেই পাশটা আমি উপরে দিলাম। সব সময় কেকের নিচের পাশটা উপরে দিলে উপরের নিচের পাশটা যেহেতু অনেক বেশি সমান থাকে, তাই কেক ফিনিশিং খুবই অল্প সময়ের মধ্যে করা যায়। তো কেকটাকে ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি 20 মিনিটের জন্য। তারপর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। যে কোনো কেকের ফিনিশিং আনার জন্য কেকের উপরে ক্রিম দিয়ে কভার করে নিলে খুব সহজেই এবং অল্প সময়ে ফিনিশিং চলে আসে। আর স্কোয়ার শেপ বা যে কোনো বড় কেকের উপরে ফিনিশিং আনা একটু টাইম লাগে। তো এই জন্য প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে সমান করে নিয়ে সাইডে স্ক্রাপার দিয়ে জিগজ্যাগ ডিজাইন করে দিতে পারেন এবং উপরে কালারটা শেড ডিজাইন করে দিতে পারেন। এতে করে আলাদা ফিনিশিংয়ের কোনোই ঝামেলা থাকে না। সব থেকে সহজ ফিনিশিং হচ্ছে এইটা যেটা আমি করে দিচ্ছি। কেকে একটু মোটামুটি সমান করে নিয়ে কেকের উপরে কালার দিয়ে জাস্ট প্যালেট নাইফ দিয়ে এদিক ওদিক টান দিলেই দেখবেন খুব সুন্দর কালার শেড তৈরি হবে। কালার যদি একটু গাঢ় চান তাহলে ভিডিওতে যেভাবে দেখালাম প্যালেট নাইফের উপর সেভাবে ক্রিম দিয়ে একটু এদিক ওদিক টান দিলেই দেখবেন সুন্দর ফিনিশিং চলে আসবে। তো এখানে আমি 1M নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। 1M নজেল দিয়ে আর 6B নজেল দিয়ে এখানে আসলে বিভিন্ন নজেল দিয়ে ডিজাইন করলে এই কেকগুলো দেখতে বেশি ভালো লাগে। তো এখানে আমি 1M নজেল 6B নজেল দিয়েই আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি আর বিভিন্ন কালারের মধ্যে রেখেছি যেহেতু এটা ছেলেবাবুর জন্য ছিল কেক। তো ব্লু কালারের মধ্যেই করেছি, শুধু ব্লু কালারের মধ্যে একটু হালকা এবং হচ্ছে আকাশি কালার দিয়ে বা একটু ডিপ কালার দিয়ে আমি কেকটাকে কমপ্লিট করেছি। যে কোনো কেকের নিচেই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বর্ডার দেওয়া। বর্ডার দিলে কেকের সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ। এখানে ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি বর্ডার ডিজাইনটা করে দিলাম। আর উপরে আমি কিছু সুগার বল দিয়েছি এবং আমি এখানে একটা বার্থডে টপার বসিয়ে দিয়েছিলাম। কিন্তু কাস্টমার আমাকে বলেছিলেন আমি যেন নাম লিখে দেই। যদিও এটা প্রথমে বলেনি, পরে বলেছিল। পরে আর কি এই বার্থডে টপারটা তুলে এখানে আমি বার্থডে বয়ের এখানে নাম লিখে দিয়েছি। তো এই তো ছিল আমার কেকের ডেকোরেশন। এটা খুবই সিম্পল একটা ডেকোরেশন কিন্তু দেখতে অনেক সুন্দর। এই স্কোয়ার কেকগুলো দেখতে সবসময়ই আমার কাছে অনেক বেশি কিউট লাগে আর আপনাদেরও অবশ্যই ভালো লাগে। বড় কেকের উপরে বর্ডার ডিজাইন না দিলে একদমই দেখতে ভালো লাগে না।
আর কিছু কিছু কেকের ক্ষেত্রে থাকে যে ছোট নজেল দিয়ে ডিজাইন করলেই বেশি ভালো লাগে। আমি এই বড় কেকের উপরে যে ডিজাইনটা করে দিচ্ছি সেটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল। এই নজেল দিয়ে ডিজাইন করলে খুবই সুন্দর লাগে, আর এই একটা নজেল দিয়ে অনেক রকমের ডিজাইন করা যায়। উপরে যে ডিজাইনটা করে দিচ্ছি, নজেলটাকে আলতো হাতে ধরে একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে ঘুরিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। নিচে যে আমি ডিজাইনটা করে দিব সেটা আলতো হাতে শুধু উপর থেকে একবার প্রেস করলেই দেখবেন সুন্দর ডিজাইনটা হবে। এই ছোট্ট নজেল দিয়ে অনেক বর্ডার ডিজাইন করা যায়। তো এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আপনারা বড় কেকের উপরে করতে পারেন। বড় কেকের উপরে আসলে অনেক বেশি ক্রিম দিয়ে কাজ করলে কিন্তু ফাঁকা থাকে উপরে, তাহলেও দেখতে ভালো লাগে না। তাই এই টাইপের কেকগুলোর উপরে এই স্টার নজেলগুলো দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন। আপনারা আমার এই টাইপের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, যে কেকের উপরে সরাসরি কালার দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং টানা যায়। তো আজকের এই কেকটা হচ্ছে 3 পাউন্ডের মতো এখানে আছে। আর এটা হচ্ছে যে আমি 10 × 10 ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেক করে নিয়েছি। 12 ইঞ্চি বোর্ডের উপরে ডেকোরেশন করে নিয়েছি। তো সাইডটা ফিনিশিং করে উপরে হচ্ছে আমি কালারটা এভাবে ড্রপ আকারে দিয়ে দিয়েছি। এখন প্যালেট নাইফের সাহায্যে দেখেন খুবই আলতো হাতে এটাকে আমি এক পাশ থেকে অন্য পাশে দিয়ে নিচ্ছি। যার কারণে দুইটা কালারের খুব সুন্দর শেড তৈরি হচ্ছে এবং একই সাথে উপরে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসছে। তো এইভাবে হয় কি যে আপনাকে আলাদা করে আর সুন্দর স্মুথ ফিনিশিংটার দরকার হয় না। এভাবে কিন্তু এই কেকগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগ সময়ই দেখা যায় কাস্টমারের কোনো ডিমান্ড না থাকলে বড় কেকগুলোর উপরে আমি এরকম জিগজ্যাগ ডিজাইন করে দেই, ব্রাশ দিয়ে ডিজাইন করে দেই, মানে সিলিকনের ব্রাশ দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায়। এখানে আমি অনিম নজেল দিয়ে হচ্ছে সাদা কালার ক্রিম দিয়ে এখানে ফ্লাওয়ার করে দিচ্ছি। অনিম তো আসলে জাতীয় নজেলের মতো, কাস্টমার যখন কোনো ডিমান্ড না করে তখন আসলে বেশিরভাগ বেকারসই মনে হয় আমরা অনিম নজেল দিয়ে কাজ করে দিতে চাই। তো এখানে অনিয়ম নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 195 নাম্বার নজেল দিয়ে। এখানে 3টা কালার আমি দিয়েছি, সাদা, পিঙ্ক, আর এইটা না সাইডেরটা হচ্ছে মিষ্টি কালারের মতো। এইটা স্ট্রবেরি রেড একটু কালার বেশি করে দিলেই এই কালারটা কিন্তু আনতে পারবেন। উপরে কাজ করার পর যে বেঁচে গেছে ক্রিমটা, সেই ক্রিমটা এখন অন্য পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিব। তার আগে এই পাইপিং ব্যাগের মধ্যে ছোট্ট সাইজের স্টার নজেল নিয়েছি, আর পাইপিং ব্যাগের দুই পাশে 2টা কালার দিয়েছি। এখানে এই 2টা কালার প্রায় পাশাপাশি হওয়ার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। তো এভাবেই পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু ক্রিম দিয়ে আপনারা শেড কালারটা তৈরি করে নিতে পারবেন। বর্ডার ডিজাইন করলে কেকের কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যায়, আর বিশেষ করে এই টাইপের কেকগুলোর নিচে বর্ডার না দিলে তো একদমই ভালো লাগে না দেখতে। তো বর্ডার দেওয়া হয়ে গেলে উপরে আমি বার্থডে টপার বসিয়ে দিচ্ছি। এটা যেহেতু বার্থডে উপলক্ষে কেক ছিল, আর কাস্টমারের তেমন কোনো ডিমান্ড ছিল না, তো আমি আমার মতো করে দিচ্ছিলাম। যখন আমার মতো করে দিই তখন একটু শান্তি বেশিই লাগে। তো এখানে আমি হচ্ছে কিছু সুগার বল দিয়ে দিলাম, এটাও ডেকোরেশনের সৌন্দর্যর জন্য। আর অনেকেই ভাবেন যে এই সুগার বলগুলো হয়তোবা খাওয়া যায় না, এগুলো কিন্তু সুগার দিয়েই তৈরি, এগুলো সম্পূর্ণ খাবার যোগ্য। কেকের উপরে খুব কম জিনিস ইউজ করা যায় যেগুলো খাওয়া যায় না, নন এডিবল। যেমন এখানে বার্থডে টপার আর বাটারফ্লাইটা শুধু নন এডিবল, আর সব কিছুই কিন্তু খাওয়া যাবে। আমি সবসময়ই সহজভাবে কিছু কাজ দেখানোর চেষ্টা করি। কারণ আমি জানি অনেক নতুন আপু ভাইয়া আছেন যে আমার পেজটা ফলো করেন। একটু হলেও আমার টিপস তাদের কাজে আসবে। যেমন আজকের কেকটার উপরেই হচ্ছে যে আমি ব্লু কালারের শেড কালার করে দিচ্ছি সাদার মধ্যে। আমি উপরে যেহেতু ডিজাইন করে নিব সেইজন্য আমি কালার ক্রিমটা করে নিয়েছি। আর সেই ক্রিমটাই কেকের মধ্যে অ্যাপ্লাই করে উপরে প্যালেট নাইফ দিয়ে খুব সহজেই একটা ফিনিশিং এনেছি। সাইডে আমি জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে দিতে চাইছিলাম, কিন্তু স্ক্র্যাপারটা যে কোথায় রাখছি খুঁজেই পাই নাই। পরে সিলিকনের যে ব্রাশটা আছে সেটা দিয়েই আমি ডিজাইন করে দিছি। আসলে এই টাইপের কেকগুলো, মানে চারকোনা টাইপের কেকগুলো ফিনিশিং আনা একটু টাইম লাগে। যারা নতুন আছেন তারা হচ্ছে ক্রিম দিয়ে ডিজাইন করে এই টাইপের হচ্ছে জিগজ্যাগ সাইড দিয়ে ডিজাইন করে দিতে পারেন। যেহেতু উপরে বর্ডার থাকে নিচেও বর্ডার থাকে, ওভাবে আসলে বোঝা যায় না, ডিজাইনগুলো কিন্তু দেখতে ভালো লাগে। আর উপরে আমি ছোট সাইজের স্টার নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। একই টাইপের ডিজাইন করতে কিন্তু আসলে আমাদের ভালো লাগে না। কিন্তু দেখা যায় যে নতুন, নতুন কাজ করার অপেক্ষায় থাকলেও সবার বাজেট তো আর এক থাকে না। নতুন ডিজাইন করার জন্য কাস্টমারের বাজেট থাকতে হয়। কাস্টমারের চাওয়া পাওয়ার মধ্যেও নতুনত্ব থাকতে হবে। কাস্টমারের বাজেটের দিকে খেয়াল রেখে চাইলেও কিন্তু সবসময় আমরা হচ্ছে কেকের মধ্যে অনেক কিছু করতে পারি না। আবার হচ্ছে কাস্টমারের বাজেটের দিকে খেয়াল রেখে যে একেবারে কেকটার উপরে সৌন্দর্য কিছুই করব না তাও
কিন্তু হয় না। সৌন্দর্যর জন্য দেখা যায় নিজেদের থেকেও অনেক কিছু করে দিতে হয়। যেমন এই কেকটা শুধু ফাঁকাই চেয়েছিল, মানে কেকের মধ্যে এরকম ফাঁকাই থাকবে, কাস্টমার এমনই চেয়েছিলেন। কিন্তু হচ্ছে যে আমি চেয়েছি যে না, একটু কেকের মধ্যে ভালো লাগুক, তাই নিজে থেকেই আর কে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি যেন দেখতে বেশি ভালো লাগে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বড় কেকগুলোর অর্ডার আসলে আমি বোর্ড কিভাবে ম্যানেজ করি, বক্স কোথায় থেকে আনি, কেকটা কিভাবে বেক করি, সবই থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমেই আমার দরকার বোর্ডটাকে। তো এই বোর্ডটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি দোকান থেকে, মানে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে, কারণ রেডি বোর্ডটা পাইনি। আমরা যে মাপের কেকটা বানাবো, তো এখানে বোর্ডটা যেহেতু কাঠের মতো হয়, তো কাঠের গুঁড়া থাকতে পারে বা যে কোনো আর কি ময়লা থাকতে পারে, এই জন্য আর কি প্রথমে বোর্ডটাকে ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং বোর্ডটা যেন দেখতে সুন্দর লাগে তাই আমি ফয়েল পেপার দিয়ে এটাকে আমি মুড়িয়ে নিলাম, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন। তো এইখানে কেক হবে আমার 5 পাউন্ডের। এখানে যে মোল্ডটা দেখতে পাচ্ছেন বড়, এইটা হচ্ছে 11 বাই 13 ইঞ্চি। তো এই মোল্ডটাতে আমি 3 পাউন্ডের কেক বেক করে নিব। সাইডের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 8.5 বাই 10.5 ইঞ্চি। ওইটাতে আমি করে নিব 2 পাউন্ড কেক। তো এই 3 পাউন্ড কেক আমি বেক হতে দিব ওভেনে, যেহেতু আমার এক ওভেনে 5 পাউন্ড কেক একসাথে যাবে না। আমার ওভেনটার সাইজ হচ্ছে মিয়াকো 36 লিটার। এখানে 14/11 এই যে মোলটা দেখতে পাচ্ছেন এটাই শুধু যাবে, আর কিছু দেওয়া যাবে না, এই যে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি। আর এখানে আমি হচ্ছে এই যে 2 পাউন্ডের কেক ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি এবং ওই কেকটা হতে হতেই আমি এখানে রেডি করা কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি এবং কাঠি থেকে নেড়ে দিব। কাঠি দিয়ে নেড়ে দিলে হয় কি, কেকের ব্যাটারটা সব দিকে সমানভাবে যায় এবং এর মধ্যে যে বাবলসগুলো থাকে এগুলো ভেঙে যায়। তখন কেকের লেয়ার কাটলে আর সেই কেকগুলোর স্লাইস ছিদ্র ছিদ্র হয় না, দেখতে ভালো লাগে। তো ওই কেকটা আমি নামিয়ে নিব, এতক্ষণে হয়ে গেছে। আর এই কেকটা আমি ওভেনে দিয়ে দিব। দেখেন কেকের লুকটা। তো এই যে পরে আবারও আরেকটা কেক নিয়ে এলাম। তো এই 2টা কেকই আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা করে নেওয়ার পরে আমি মোল্ড থেকে সাবধানতার সাথে সারিয়ে নিব এবং এটাকে 2টা লেয়ারে কাট করে নিব। 3টা লেয়ার করলে বেশি পাতলা হয়ে যাবে, এমনিতেও এই কেকের সাইজটা অনেক বড় হবে। কেকটা হবে 5 পাউন্ডের, কিন্তু সাইজ হবে 18/11। তো আমি বোর্ড নিয়েছি বড়, এই বোর্ড ছাড়াও আরেকটা বোর্ড আমি রেডি করে রেখেছি, যে বোর্ডে আমি ফাইনাল ডেকোরেশন করে কেকটা ডেলিভারি করে দিব। এখন যে বোর্ডের উপর আমি কেকটা কাট করে নিচ্ছি, এই বোর্ডের সাইজ হচ্ছে 16/12। এই বোর্ডটা আমার ফ্রিজে রাখা যাবে, কিন্তু একদম যে বড় সাইজের বোর্ড সেটা আমার ফ্রিজে রাখা যাবে না। তো এই 2টা কেককে আমি 2টাকেই আলাদাভাবে আমি বেক করে নিয়েছি, আলাদাভাবে আমি রেডি করে নিব। এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ইঞ্চি বোর্ডের উপর রেখেছি এবং উপরের একটা পাতলা যে অংশ থাকে এটা আমি কেটে সরিয়ে নিচ্ছি। এই লেয়ারটা কিন্তু এমনিতেই অনেক পাতলা, তাই এইটার আমি মাঝখানে কাটবো না, বরঞ্চ এই যে দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো কিন্তু একদমই সমান, তো মাঝখানে কাট করে নিয়ে আমি এখানে ডাবল লেয়ার করে দিব, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে কিছু কিছু জিনিস থাকে না, বলে বোঝানো যায় না, ভিডিও স্ক্রিনে দেখেই একটু বুঝে নিতে হয়। তবে আপনারা এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন যে বড় কেকগুলোর অর্ডার আসলে আপনারা কিভাবে কি করবেন। এই যে প্রথমে যে আমি বড় কেকটা বানিয়ে নিয়েছিলাম, মানে 14/11, সেই কেকটাকে আমি প্রথমে ক্রাম কোট করে ফ্রিজে সেট করে নিব। 2টা কেকই আমি 2টা পার্টই খুব সুন্দরভাবে ক্রাম কোট করে ফ্রিজে আমি সেট করে নিব। এই কাজটা আমি করছিলাম যেদিন কেক ডেলিভারি যাবে তার আগের দিন দুপুরে। ক্রাম কোট করে আমি ফ্রিজে সারা রাত রেখেছি এবং পরের দিন বিকালেও রেখেছি। পরের দিন 7টার দিকে কেকটা নিতে এসেছিল। আমি 5টার দিকে কেকটা রেডি করা শুরু করি এবং 2 ঘন্টার মধ্যেই আমার বাকি ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যায়। তো এই ডেকোরেশনটা আমি কিভাবে করলাম পরবর্তীতে এইটারই আরেকটা ভিডিও আমি শেয়ার করব, যেহেতু এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই এখানে আর শেয়ার করি নাই। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কেকটা কিভাবে বেক করলাম, বোর্ড কিভাবে বানালাম, তারপরে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। এখন দেখাবো ফাইনাল ডেকোরেশন। তো এই যে সবথেকে যে বড় বোর্ড, এই বোর্ডের সাইজ কিন্তু আমি আগেই বলে দিয়েছি, এটা হচ্ছে 19/16। তো এই বোর্ডের উপরে আমি আগে থেকে বেক করা এই কেকটাকে পার করে নিব। তো এত বড় কেক আসলে একা পার করা যাচ্ছিল না, আর ওই মুহূর্তে বাসায় যেহেতু কেউ ছিল না তাই আমি কারোর হেল্পও নিতে পারছিলাম না। আর কেকটা যেহেতু 2 ঘন্টা পরই ডেলিভারি যাবে, তো তখনই আর কি কেকের মাঝখানে আমি কাট করে একটা লেয়ার
মানে একটা পার্ট আর কি মেইন বোর্ডে বসিয়ে দিই। আর মেইন যে বোর্ডে আমি কেকটা রেডি করছি এই বোর্ডটা যেহেতু অনেক বড়, আমার ফ্রিজে ধরবে না, তাই আমি এই বড় বোর্ডে কেকটা ডেকোরেশন করে একবারে ডেলিভারি করে দিব। ক্রাম কোট করে আগে থেকে ফ্রিজে রাখার কারণে এই কেকটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে, তাই কেক দিয়ে ফাইনাল ডেকোরেশন করার পর আর আপনার ফ্রিজে রাখার দরকার হবে না। শীতের মধ্যে বলেই এটা সম্ভব হচ্ছে, গরমের দিন হলে অবশ্যই এসি রুমেই আপনাকে কাজ করতে হবে। এই যে অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি সাইডটাকে এবং কেকটাকে পুরোই কভার করে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে নজেল দিয়ে, এবং সাইডটাকে আমি সমান করে নিচ্ছি। উপরেও আমি প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিব। ক্রিম একটু পরিমাণে বেশি পড়েছিল, তাই সেই ক্রিমটাকে আমি তুলে নিলাম। এবার প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে সমান করে নিব কেকের উপরে, যেন সব দিকে ক্রিমটা সমানভাবে পড়ে। এই কেকটাকে স্মুথ ফিনিশিং করার দরকার ছিল না, আর যেহেতু এটা অনেক বড় কেক ছিল, থিম ছিল ব্লু কালারের মধ্যে, মানে আমি যাই করি না কেন সেটা যেন ব্লু কালার হয়, কাস্টমারের এমনই ডিমান্ড ছিল। তো উপরে আর কি আমি হচ্ছে এই যে ব্লু এবং নেভি ব্লু চীনা জেল কালার দিয়ে আমি ডট ডট করে দিয়ে প্যালেট নাইফ দিয়ে সব থেকে যে সহজ ডিজাইন সেটাই আমি করে দিচ্ছিলাম। আসলে বড় কেকগুলোর মধ্যে এত সুন্দর ওভাবে সময় নিয়ে ডিজাইনও করা যায় না। আমি যে ডিজাইনটা করে দিচ্ছিলাম এটা খুবই সহজ ডিজাইন, তারপরেও কিন্তু সময় লেগেছে। মানে কেক ডেলিভারি করার 2 ঘন্টা আগে থেকে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। কারণ ক্রিম বিট করা, ক্রিমে কালার মিক্সিং করা, পাইপিং ব্যাগে কালার ওঠানো, এই কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয়, করতে গেলে কিন্তু ধাপে ধাপে অনেক টাইম লেগে যায়। আর যেহেতু আমাকে এক হাতেই কাজ করতে হয়, এই জন্য আর কি সময় একটু হাতে নিয়েই আমি কাজটা করতে শুরু করেছিলাম। যদিও এই কেকটাকে আমি রেডি করেছিলাম 5টা থেকে 7টার মধ্যে, আমার 1.5 ঘন্টার মধ্যেই কেকটা রেডি হয়ে গিয়েছিল। আর ভাইয়ারা কেকটা ডেলিভারি নিতে এসেছিলেন 8টার দিকে, মানে 7টার দিকেই নেওয়ার কথা ছিল, তারপরে 8টার দিকে নিয়ে গেছেন। আর যেহেতু শীতের দিন তাই কেকটার কোনো সমস্যা হয় নাই, যেভাবে রেডি করে রেখেছিলাম সেভাবেই ছিল। আর যেহেতু আমি ক্রাম কোট করে কেকটাকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নিয়েছি, তাই কোনো রকমের কোনো সমস্যা হয়নি। যদি আপনারা এই টাইপের বড় কেকগুলো করতে চান তাহলে কেকগুলো আগেই ক্রাম কোট করে ফ্রিজে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নেবেন। তারপরে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেবেন ডেলিভারির আগ মুহূর্তে, এবং ডিজাইনগুলো করে দিবেন, দেখবেন ক্রিম সুন্দর স্টেপ থাকবে। আমি স্টার নজেল দিয়ে উপরে হচ্ছে ডিজাইন করে দিচ্ছি। এখানে আসলে 1M 6B এই নজেলগুলো দিয়েই কমন কাজ ছিল, যে ডিজাইনগুলো আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, তাই আর বিস্তারিত বলার কিছু নাই। কাজ করার সময় দেখছিলাম এক সাইডে ডেকোরেশন বাকিই আছে, তো সাইডের ডেকোরেশনের সাথে মিল রেখে আবারও আমি ডেকোরেশন করে দিলাম। আর মাঝখানে কিছু সুগার বল, বুলেট এগুলো দিয়ে দিচ্ছিলাম। যেহেতু অনেক বড় কেক ছিল, তাই কেকের মাঝখানে আর আমি সরাসরি লিখে না দিয়ে, আমি এটা যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল, তাই আমি 2টা টপার বসিয়ে দিয়েছি কেকের সাথে মিল রেখে। তারপর কেকটাকে আমার ডেকোরেশন করা হয়ে গেলে সাইডে রেখে এই কেকটাকে আমি একদম প্যাকেজিং করে আমি রেখে দিব। যেহেতু কেকটাকে বাহিরেই রাখবো, তাই আমি প্যাকেজিং করেই রেখে দিব, যখন আসবে তখন নিয়ে যাবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা আপনার রেডিমেড কিনতেও পাবেন, কিন্তু আমার হাতে যখন সময় না থাকে বা অনেক বড় সাইজের দরকার হয়, তখন আমার লোকেশনের এখানেই একটা দোকান আছে, আমার কাছেই যেহেতু দোকান আছে, তাই আমি চাইলেই আমি বক্স বানিয়ে নিয়ে আসতে পারি। তো বোর্ডের মাপেই আমি বক্সটা বানিয়ে রেখেছিলাম, তো সেই বক্সটাকে জাস্ট পিন আপ করে দিয়ে আমি প্যাকেজিং করে দিলাম। প্যাকেজিং করার পর আমার এক সময় মনে হয় কেকের ডেকোরেশন অনেকটা বাকি আছে। মানে কেক প্যাকেজিং করার পর আমি দেখছিলাম যে আমার সাইডে চকলেট টপার আছে, সেগুলো আমি কেকের মধ্যে বসাইনি। তো তারপর আর কি এই যে কেকের উপরে আমি চকলেট টপারগুলো বসিয়ে দিলাম। আর এই কেকগুলো কিন্তু না করতে একটু সময় বেশি লাগে, তবে ডিজাইন সহজ আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। এই রিভিউ কিন্তু আমি অনেক আগেই শেয়ার করেছি যে কাস্টমাররা কী রিভিউ দিয়েছেন। আর এই কেকটি যিনি অর্ডার করেছিলেন ভাইয়া আমার বহুবারের রিপিট কাস্টমার।